আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাসে। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের এমসিকিউ সলভ করব। তো আমরা বিগত 5 থেকে 6 বছরের বোর্ড প্রশ্ন সলভ করব মেইনলি, এবং প্রশ্ন সলভিংয়ের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট টপিক থেকে যে প্রশ্নগুলা বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসছে ওইগুলো একসাথে সলভ করব। যেমন আমাদের প্রথম যে টপিক ভেক্টর ও ভেক্টরের প্রকাশ, এই টপিক রিলেটেড অর্থাৎ ভেক্টরের প্রকাশ রিলেটেড যে এমসিকিউগুলা বোর্ডে আসছিল এইগুলো আমরা আগে সলভ করবো আর কি। তো চলো শুরু করা যাক। তো এখানে বলা হচ্ছে, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটিতে সবগুলি ভেক্টর রাশি। তাহলে দেখো, এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এইখানে আমরা অ্যানালাইসিস করি পরিচলক। যেমন এটার বেলায় ভর কিন্তু ভেক্টর রাশি না, এই জন্য এটা হবে না। সময় ভেক্টর রাশি না, বেগ হচ্ছে ভেক্টর রাশি। ওকে। 2 নম্বর প্রশ্নে খ নম্বর অপশনে বিদ্যুৎ প্রবাহ ভেক্টর রাশি না, ত্বরণ ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ ভেক্টর রাশি। আচ্ছা, এটার বেলায় চৌম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সরণ। চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি না, টর্ক ভেক্টর রাশি এবং কৌণিক সরণ ভেক্টর রাশি। সরি, এটার বেলায় হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি। তো আমাদের এখানে প্রশ্ন বলা ছিল নিচের কোনটিতে সবগুলা ভেক্টর রাশি, তাহলে অ্যান্সার হচ্ছে গ। এখানে চৌম্বক ক্ষেত্র, টর্ক এবং কৌণিক সরণ তিনটাই ভেক্টর রাশি, তাই অ্যান্সার হবে গ। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরের বেলায় তাপমাত্রা ভেক্টর রাশি না। ওকে। 2 নম্বর প্রশ্নে আসো। 2 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি। এই যে একটু আগে আমরা বললাম টর্ক, টর্ক হচ্ছে ভেক্টর রাশি। 3 নম্বর প্রশ্নে আসো। 3 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি। আমরা ভেক্টর অধ্যায়ের একদম লাস্ট টপিক ভেক্টর ক্যালকুলাস, এটার মধ্যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পড়ে থাকি। তো গ্রেডিয়েন্ট হয় স্কেলার রাশির, কিন্তু গ্রেডিয়েন্ট করলে যে রেজাল্ট এটা পাওয়া যায় ভেক্টর রাশি, তাই এটা মূলত ভেক্টর। কার্ল হচ্ছে ভেক্টর, কারণ কার্লের বেলায় ক্রস গুণন করা হয়, সরণ ভেক্টর। তাহলে স্কেলার রাশি হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হয় স্কেলার রাশির এবং ডাইভারজেন্স হয় ভেক্টর রাশির, এবং ডাইভারজেন্স করলে যে রেজাল্ট পাওয়া যায় এটা হচ্ছে স্কেলার, অর্থাৎ মেইনলি ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্কেলার রাশির উদাহরণ কোনটি। কাজ, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ ডাব্লিউ ইকুয়াল এফ ডট এস বা এফ এস কস থিটা। আমরা জানি এ ডট বি এর ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা, তাই এফ ডট এস এর ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা। এবং ডট গুণনের রেজাল্ট হয় অলওয়েজ স্কেলার রাশি, এবং ক্রস গুণনের রেজাল্ট হয় অলওয়েজ ভেক্টর রাশি, তাই কাজ হবে একটা স্কেলার রাশি। আচ্ছা, তারপর দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে বিশেষ ভেক্টর। আমরা ভেক্টর চ্যাপ্টারে মোটামুটি 14-15টা বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা করি, যেমন সমান ভেক্টর, অসমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, স্বাধীন ভেক্টর, নানান রকমের ভেক্টর আছে। যে সমস্ত ভেক্টরের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে তারা হচ্ছে বিশেষ ভেক্টর। তো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে, কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলে। কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে, আর যদি পাদবিন্দু নির্দিষ্ট না থাকে তাকে স্বাধীন ভেক্টর বলে। যেমন মনে করো এটা মূলবিন্দু, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এখানে 0, 1, 2, 3, 4, 5। এখন আমি যদি তোমাকে বলে দিই যে কোনো একটা বস্তুর সরণ মূলবিন্দু থেকে 2 নম্বর বিন্দু পর্যন্ত, সরণ হচ্ছে 2 একক, অথবা যদি এরকম বলে দিই 3 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দু পর্যন্ত, তাহলে সরণ কত হবে? 2 একক। এখানে আমি পাদবিন্দুটা নির্দিষ্ট করে দিচ্ছি, যেমন পাদবিন্দু 0ই হওয়া লাগবে অথবা 3এই হওয়া লাগবে, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আর যদি আমি বলে দিই যে জাস্ট এক্স অক্ষের দিকে 2 মিটার সরণ, তাহলে আমি 0 বিন্দু থেকে 2 পর্যন্ত নিতে পারি, 2 থেকে 4 পর্যন্ত নিতে পারি, 3 থেকে 5 পর্যন্ত নিতে পারি, আমার ইচ্ছা যে কোনো জায়গায় আমি মূলবিন্দু রাখতে পারবো, তখন এটা হবে কি? স্বাধীন ভেক্টর। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে আসো। এক বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর ও পি এর ঋণ ভেক্টর, ঋণ ভেক্টর বলতে ঋণাত্মক ভেক্টরকে বোঝায়, এর লব্ধির মান কত? একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, একটা ঋণাত্মক আরেকটা যদি হয় এবং মান দেওয়া আছে দুইটা বিভেক্টর, তাহলে হচ্ছে লব্ধি হচ্ছে 0, কারণ দুইটা বিপরীত দিয়ে কাজ করে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই। নাল ভেক্টর, আমরা জানি নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই থাকে। আচ্ছা, নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক থাকে না,
এবং পাদবিন্দু শীর্ষবিন্দু একই থাকে, মান হচ্ছে 0। তারপর 8 নম্বরে আসো, পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? পাদবিন্দু সুনির্দিষ্ট না থাকলে তাকে স্বাধীন ভেক্টর বলে। এই যে একটু আগে আমরা দেখলাম যে কোনো ভেক্টর পাদবিন্দু যদি নির্দিষ্ট করা থাকে এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, আর যদি নির্দিষ্ট না থাকে তাহলে ওটাকে বলে স্বাধীন ভেক্টর। 9 নম্বর প্রশ্ন বলা আছে, নিচের কোনটি সঠিক ভেক্টর নয়? যে সকল ভেক্টর মান আছে তারা হচ্ছে সঠিক ভেক্টর, আর যাদের মান নাই যেমন নাল ভেক্টর এটা হচ্ছে সঠিক ভেক্টর না। 10 নম্বরে আসো, বলা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল -5 জে ক্যাপ। এর দিক কোন অক্ষ বরাবর? দেখো আমরা জানি একদম মূল বিন্দু থেকে একদিকে যেদিকে থাকে এক্স অক্ষ তার সাথে 90 ডিগ্রি বরাবর থাকে ওয়াই অক্ষ, এবং জেড অক্ষ থাকে লম্ব বরাবর তলের উপর দিকে তো রাখা পসিবল না, যেহেতু আমরা একটা 2 ডাইমেনশনাল পেজের মধ্যে আঁকতেছি আর কি, 2 ডাইমেনশনাল সারফেসে আঁকতেছি, তাই জেড অক্ষ হবে এইদিকে। তো আমরা জানি এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর এটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষের দিকে আয়ত একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এটা হচ্ছে মূল বিন্দু। তো এখানে বলা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল -5 জে, তাহলে এটা যে যেহেতু আছে তাই ওয়াই অক্ষের দিকে হওয়ার কথা, কিন্তু যেহেতু মাইনাস আছে নেগেটিভ, তাই এটা হবে -ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ গ নাম্বার। 10-এর অ্যান্সার হচ্ছে গ। 11 নম্বর প্রশ্নে আসো। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুইটা ভেক্টরকে কি বলে? এদেরকে সদৃশ ভেক্টর বলে। আমরা জানি যে যদি দুইটা ভেক্টরের সমজাতি হয় এবং এদের দিক যদি একই দিক এবং অসমমান হয়, মান হচ্ছে অসম, এই তিনটা শর্ত হচ্ছে সদৃশ ভেক্টর। তিনটা শর্তই হচ্ছে সদৃশ ভেক্টর। আর যদি এরকম হয় যে দিক একই, সমজাতি এবং মান সমান, মান যদি সমান হয় তখন ওইটা হয়ে যাবে সমান ভেক্টর। ওকে, 12 নম্বর প্রশ্নে আসো। হাফ আই, হাফ জে এবং এম কে একটি একক ভেক্টর হলে এম এর মান কত? দেখো এখানে বলা হচ্ছে এটা কি একটা একক ভেক্টর, এটা হচ্ছে একটা একক ভেক্টর এরকম বলা হচ্ছে। তো এই ভেক্টরটার মধ্যে এম এর মান কত? তো কোনো একটা ভেক্টর এটার যদি মান বের করতে চাই, আমরা জানি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এদের সহগকে স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়। অর্থাৎ এই ভেক্টরটার এই যে ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরটার মান হচ্ছে হাফ স্কোয়ার প্লাস আবার হাফ স্কোয়ার, মানে আই ক্যাপ জে ক্যাপ এদের সহগের স্কোয়ার প্লাস এম স্কোয়ার, যেহেতু কে এর সহগ হচ্ছে এম স্কোয়ার, ইকুয়াল টু আমরা ধরবো 1 কেন ধরবো? যেহেতু এটা একক ভেক্টর। তাহলে এখানে যদি রুট তুলে দিই, 1কে রুট করলে 1 হয়, তাহলে বাম পাশে থাকতেছে 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার ইকুয়াল 1। তাহলে 1/4 আর 1/4 যোগ করলে থাকতেছে হাফ প্লাস এম স্কোয়ার ইকুয়াল 1, তাহলে এম স্কোয়ার ইকুয়াল থাকতেছে হাফ, এম ইকুয়াল থাকতেছে 1/√2, অর্থাৎ রেজাল্ট হবে ক। 13 নম্বর প্রশ্নে সব বলা হচ্ছে একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তাকে সরণ বলে। এই সংখ্যাটা একদম 19 থেকে আছে। ওকে, 14 নম্বর প্রশ্নে আস। তো 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জে ক্রস কে ইকুয়াল হোয়াট? দেখো এখানে আমাদের ডট গুণন এবং ক্রস গুণনের রিলেশনগুলো একটু জেনে নিই আমরা। তো প্রথমে এখানে যেহেতু সবগুলো ক্রস গুণনের আছে, ক্রস গুণনের রিলেশনগুলো একটু জানি আমরা। আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল হচ্ছে কে। ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র অনুযায়ী দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে তাদের সাথে লম্ব বরাবর, যেহেতু এক্স অক্ষের দিকে থাকে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে থাকে জে ক্যাপ এবং জেড অক্ষের দিকে থাকে কে ক্যাপ, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। এবং ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র অনুযায়ী এক আর বি যদি আমরা ক্রস গুণন করি, এদের ক্রস গুণফল হবে এই দুইটার সাথে লম্ব বরাবর, এই দুইটার সাথে লম্ব বরাবর হচ্ছে কে। এবং একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল হচ্ছে আই ক্যাপ। একইভাবে কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল জে ক্যাপ, এটা মাথায় রাখতে হবে আমাদের। তো এখানে ব্রাকেটের কাজটা যদি আমরা আগে করি, জে ক্রস কে এর মান হচ্ছে যে এটা, জে ক্রস কে এর মান হচ্ছে এই যে আই ক্যাপ, তাহলে এখানে থাকতেছে আই ক্যাপ আর এখানে থাকতেছে জে ক্যাপ।
ওকে, তাহলে দেখো জে ক্রস আই এরকম কোনো রিলেশন এখানে নাই, কিন্তু আছে আই ক্রস জে। আই ক্রস জে ইকুয়াল যদি কে হয়, তাহলে জে ক্রস আই হবে তার বিপরীতটা, অর্থাৎ মাইনাস কে। ক্রস গুণনের বেলায় এ ক্রস বি যা হয় ইকুয়াল হচ্ছে বিপরীত দিকে থাকলে মাইনাস বি ক্রস এ। অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল যেহেতু মাইনাস বি ক্রস এ হয়, তাহলে আমাদের আই ক্রস জে এটা যদি কে হয়, তাহলে জে ক্রস আই হবে মাইনাস কে, অর্থাৎ এটার রেজাল্ট হবে মাইনাস কে, ঘ নাম্বার। 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভেক্টর নির্দেশক রেখাংশটি আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে তাকে কি বলে? তাহলে শূন্য ভেক্টর বলে আর কি, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। 16 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক থাকে না। দেখুন শূন্য ভেক্টর বা নাল ভেক্টর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এটার বৈশিষ্ট্যগুলো আমি রিপিট করতেছি। শূন্য ভেক্টরের মান শূন্য হয়, মান শূন্য, এবং নির্দিষ্ট দিক থাকে না, নির্দিষ্ট দিক নেই, নির্দিষ্ট দিক নেই। ওকে, আচ্ছা, তারপরে 17 নম্বর প্রশ্নে সমজাতীয় অসমমানের বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান, অসমমান এবং দিক বিপরীত থাকলে তাদেরকে বলে বিসদৃশ ভেক্টর। আর যদি অসমমানের পরিবর্তে সমমান থাকে, সমমানের ক্ষেত্রে কিন্তু বিপরীত ভেক্টর হবে, বিপরীত ভেক্টর। ওকে, তাহলে 17 অ্যান্সার হচ্ছে গ। সমান ভেক্টরের বৈশিষ্ট্য কী কী দেখো। সমান ভেক্টর হচ্ছে যদি দুইটা ভেক্টরের মান সমান থাকে, সমজাতীয় থাকে, দিক একই থাকে, তাকে সমান ভেক্টর বলে। তিনটাই হবে সমান ভেক্টর। 19 নম্বরে বলছে এ ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এটা একটা একক ভেক্টর, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর। দেখো এটা একক ভেক্টর কি না, যদি একক ভেক্টরের সংখ্যা হচ্ছে যে সকল ভেক্টর রাশির মান একক, তাদেরকে একক ভেক্টর বলে। এখানে মান একক কিনা আমরা শিওর না, এবং একক ভেক্টরের উপর কিন্তু একটা ক্যাপ চিহ্ন থাকে, টুপি চিহ্ন থাকে। তো 2 নাম্বার অপশনে বলছে সঠিক ভেক্টর। হ্যাঁ, যে সকল ভেক্টর রাশির মান শূন্য না, জাস্ট কোনো মান আছে, এটা হচ্ছে সঠিক ভেক্টর, এবং একটা অবস্থান ভেক্টর, ত্রিমাত্রিক আয়তকক ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা, তার মানে এটা অবস্থান ভেক্টর। অ্যান্সার হচ্ছে 2 এবং 3। 20 নম্বরে আসো, বলা হচ্ছে 9i ও 1/9i ভেক্টর দিয়ে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। যদি কোনো ভেক্টরের মান একটার বিপরীত মান থাকে আর কি, তাকে মান বিপরীত থাকে, তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। এবং সদৃশ ভেক্টর বুঝবো কীভাবে আমরা? সদৃশ ভেক্টর সংখ্যা থেকে আমরা জানি যদি দুইটা ভেক্টরের দিক একই থাকে। দেখো তো, এটা আই ক্যাপ আছে, মানে দুইজনেই এক্স অক্ষের দিক ক্রিয়াশীল, এবং মান যদি অসমান থাকে, একটা 9 আর একটা 1/9, মান অসমান, এটা সদৃশ ভেক্টর। আর বিপ্রতীপ বুঝবো কীভাবে? যে মান একটা বিপ্রতীপ, পরস্পর লম্ব। লম্ব হচ্ছে যদি দুইটা ভেক্টর ডট গুণফল শূন্য হয় তখন লম্ব হয়। এখানে ডট গুণফল শূন্য না, ডট গুণফল হচ্ছে এ ডট বি করলে রেজাল্ট হয় 1, তার মানে এটা হচ্ছে না, রেজাল্ট হচ্ছে 2 এবং 3, 1 এবং 2, সরি 1 এবং 2। আচ্ছা, আমাদের পরের টপিক হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম আমরা জানি 5টা। এর মধ্যে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র এবং সামান্তরিক সূত্র। তো মূলত এই 5টা সূত্র ইউজ করে আমরা এই আইটেমের এমসিকিউগুলো সলভ করব। তো প্রথম প্রশ্ন, অর্থাৎ 21 নম্বরে বলা হচ্ছে আর ভেক্টর ইকুয়াল এ প্লাস বি, এ মডুলাস প্লাস বি মডুলাস ইকুয়াল শূন্য হলে মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী। দেখো যদি অসমান থাকে তাহলে এদের কোনো না কোনো মান থাকবে, একটা আরেকটা যোগ বিয়োগ করার পরে কোনো মান থাকবে। তার বলছে অসমান ও সমমুখী, তার মানে অসমান হচ্ছে না, সমান ও সমমুখী। যদি সমান হয় তাহলে এদের যোগফল কিন্তু শূন্য হবে না। ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী বলে কিন্তু শূন্য হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 22 নম্বরে আসো, পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি? পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান, যদি আমরা দুইটা ভেক্টরের বিয়োগ করি তখন সর্বনিম্ন পাওয়া যায় আর কি। আচ্ছা, 23 নম্বরে বলছি দুটি ভেক্টরের মান সমান, নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের
মানের রুট 3 গুণ হবে। দুইটা ভেক্টর মান যদি সমান হয়, ধরলাম পি ভেক্টর ইকুয়াল এক্স, কিউ ভেক্টর ইকুয়াল এক্স, এবং সামান্তরিক সূত্র অনুসারে আমরা এদের লব্ধি হচ্ছে আর, এটা হবে রুট 3 গুণ অর্থাৎ রুট 3x। তাহলে চাইছে কোন অবস্থানে, অর্থাৎ মধ্যবর্তী কোণ চাইছে, আলফা বা থিটা তুমি যাই বলো, এটা চাইছে, এটা ইকুয়াল হোয়াট। তাহলে আমরা লব্ধি সূত্র জানি বা সামান্তরিক সূত্র থেকে জানি আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আর এর মান যদি আমরা স্কোয়ার করি আর কি, তাহলে রুটটা উঠে যাবে, এই পাশ থাকতেছে আর স্কোয়ার। তো এখানে আলফার মান যদি বের করি তাহলে আর এর মান বসে দেয়, আর এর মান আমরা রুট 3 বসাবো, রুট 3x, এটাকে স্কোয়ার করব। আর এই পাশে এক্স স্কোয়ার প্লাস কিউ এর মান এক্স স্কোয়ার প্লাস 2pq, দুইটাই এক্স, তাই এক্স স্কোয়ার কজ আলফা। তাহলে দেখো তো কজ আলফা, তাহলে বাম পাশে থাকতেছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, আর এই পাশে থাকতেছে এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস আবার 2x স্কোয়ার কজ আলফা। তাহলে এক্স স্কোয়ার এই পাশে আছে, এটাকে যদি বাম পাশে নিয়ে নিই এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, বাম পাশে নিলে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, অর্থাৎ বাম পাশে থাকে এক্স স্কোয়ার, ডান পাশে আছে 2x স্কোয়ার কজ আলফা। উভয় সাইড থেকে যদি এক্স বাদ দিয়ে দিই, এ পাশে থাকে হাফ ইকুয়াল কজ আলফা। তার মানে আলফা ইকুয়াল কজ ইনভার্স হাফ। কজ ইনভার্স হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, কজ ইনভার্স হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, তাই আমাদের অ্যান্সার হবে গ। 23-এর অ্যান্সার হচ্ছে গ। 24-এ আসো, বলা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হয়। এই যে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এইখানে লব্ধির সর্বোচ্চ মান কখন হয়, যদি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 0 হয়। মনে করো একটা বিন্দু থেকে এইদিকে পি ভেক্টর ক্রিয়াশীল, একই দিকে কিউ ভেক্টর ক্রিয়াশীল, মধ্যবর্তী কোণ কত হবে 0, আলফার মান হবে 0। দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে কজ আলফা 0, কজ 0 মান হচ্ছে 1, তাহলে ফাইনালি থাকে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। কজ আলফার মান কিন্তু কজ 0 মান হচ্ছে 1, কজ 0 মান যদি 1 হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার। রুট এবং স্কোয়ার উঠে গেলে পি প্লাস কিউ থাকে। তো দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এদের যোগফল, তাহলে এটা কখন হয়, যখন মধ্যবর্তী কোণ 0 হয়। ওকে, 25 নম্বর প্রশ্নে সব, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেওয়া আছে। তো ত্রিভুজটার এবি এবং বিসি এই দুইটা বাহু, দুইটা একই ক্রমের ভেক্টর ইন্ডিকেট করতেছে। একটা ভেক্টর শেষ হওয়ার পরে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি অন্য একটা ভেক্টরের পাদবিন্দু শুরু হয়, মানে একটা ভেক্টর যেখানে শেষ হয় এখান থেকে যদি অন্য একটা ভেক্টর স্টার্ট হয়, তাহলে এদেরকে একই ক্রম বলে। তো ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি আমরা একই ক্রমের দুইটা ভেক্টর, এদের সমষ্টি হবে বিপরীত ক্রমে ভেক্টরের সমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল হবে এসি ভেক্টর। তাহলে দেখো এরকম কোনো অপশন এখানে নাই। তবে আমরা আরেকটা কাজ করতে পারি যে এবি ভেক্টর যদি এসিকে বাম পাশে নিয়ে আসি মাইনাস এসি ভেক্টর ইকুয়াল বিসিকে যদি বাম পাশে ডান পাশে নিয়ে যাই মাইনাস বিসি ভেক্টর। মাইনাস বিসি ইকুয়াল কিন্তু আমরা আবার লিখতে পারি সিবি ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর যদি বিপরীতকরণ করা হয় তখন নেগেটিভ হয়, নেগেটিভ ভেক্টর পজিটিভ হয়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্ন আসো 26। এখানে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, ত্রিভুজ সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখো একই ক্রমের ভেক্টর কে আছে এন এবং এম, অর্থাৎ এন ভেক্টর প্লাস এম ভেক্টর ইকুয়াল হবে বিপরীত ক্রমের ভেক্টরের সমান। বিপরীত ক্রমের ভেক্টরটা হচ্ছে এল ভেক্টর। এরকম অপশন নাই, তবে এইটা আছে। দেখো এলটাকে যদি বাম পাশে নেওয়া হয় তাহলে এইটার মতো দেখতে হয়, ঘ নাম্বার। 27 নম্বরে আসো, 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ ভেক্টর ও বি ভেক্টর যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে কি কি হয়। তো ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে নতুন অবস্থানে তাদের সমান্তরালভাবে স্থানান্তর করা যায়। হ্যাঁ, একটা ভেক্টর যদি এরকম থাকে এটাকে স্থানান্তর করে আমি একটু পাশে সমান্তরালভাবে স্থানান্তর করতে পারি। এ নাম্বার ঠিক আছে, 1 নাম্বার ঠিক আছে। 2 নাম্বার বলা হচ্ছে বি ভেক্টর এর আদি বিন্দুতে, ধরো এটা একটা ভেক্টর বি ভেক্টর, এটার আদি বিন্দুতে এ এর শীর্ষবিন্দু স্থাপন করলে, এই যে এ ভেক্টর এটার শীর্ষবিন্দু স্থাপন করব বি ভেক্টর আদি বিন্দুতে। আচ্ছা,
এ এর আদিবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু সরলরেখা টানা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টরের সাধারণ সূত্র। এ এর আদিবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু পর্যন্ত টানা যায়। যদি একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু যুক্ত থাকে বা আদিবিন্দু যুক্ত থাকে, তাহলে এদের লব্ধি হয় প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। অর্থাৎ 2 নাম্বার ওকে। 3 নাম্বার বি এর আদি বিন্দুকে, এখানে বিন্দি লেখা আছে, এটা বিন্দু হবে, বিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করলে বি এর শীর্ষ এ এর আদি, এটা বিপরীতটা বলা আছে, অর্থাৎ 3 হবে না, তাহলে তাহলে রেজাল্ট হচ্ছে 1 এবং 2। আচ্ছা, 28 নম্বরে আসো। এখানে বলা হচ্ছে লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন। লম্বাংশ বা আমাদের উপাংশ সূত্র যেটা, এটা কাজে লাগে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। বলা আছে স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে যাত্রা করতে হয়। যদি একটা নদীতে স্রোত থাকে, ধরো নদীর মধ্যে এইদিকে হচ্ছে স্রোত, এদিকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগ ধরলাম আমরা পি ভেক্টর, এবং ওই দিকে হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ ধরলাম কি ভেক্টর। তো বলা হচ্ছে সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে। যদি সাঁতারু স্রোতের সোজা যায়, সোজা রওনা করে, তাহলে লব্ধি হবে এইদিকে, এই বরাবর হচ্ছে সবচেয়ে কম সময় লাগে। সবচেয়ে কম সময় নদী পার হওয়ার জন্য 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হয়। আর যদি 45 ডিগ্রি কোণে যাত্রা করে দেখো, তাহলে যদি যাত্রা স্টার্টই করে 45 ডিগ্রি কোণে, তাহলে যাবে নিশ্চয়ই এদিকে, এদিকে আরও বেশি পথ অতিক্রম করা লাগবে। যদি 60 ডিগ্রি কোণে হয়, তাহলে এটার ক্ষেত্রেও এদিকে হলে আরও বেশি কোণে যাওয়া লাগবে, কিন্তু 90-র ক্ষেত্রে একটু কম রাস্তা যাওয়া লাগে। আর যদি 120 হয়, ওটা স্রোতের বিরুদ্ধে চলে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে গ। 29 নম্বরে আসো। 29 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ভেক্টরটা ক্রিয়াশীল। ওকে, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ধরলাম আমাদের এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর। তাহলে আমরা জানি যে উপাংশ সূত্র অনুসারে একটা ভেক্টরের দুটো উপাংশ হয়। এক্স অক্ষের দিকে অর্থাৎ আনুভূমিক বরাবর যেদিকে থিটা থাকে ওইদিকে এ কস থিটা, অর্থাৎ এ কস 30 ডিগ্রি, যেদিকে থিটা থাকবে ওইদিকে কস, এবং ওয়াই অক্ষের দিকে থিটা না, এদিকে হচ্ছে এ সাইন 30, দুই বেলা একই কোণ হবে। এক্স অক্ষের দিকে যে উপাংশ, এটার বেলায় যে অ্যাঙ্গেল হবে ওয়াই অক্ষের দিকে সেম অ্যাঙ্গেল হবে। তো ওনারা এ সাইন 30 এটার মান বলতেছে 3 একক, অর্থাৎ এ সাইন 30 ইকুয়াল আমরা ধরবো 3। এখন কথা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, তাহলে দেখো তো এখানে এ এর মান কত, এ ইকুয়াল 3/sin30, এবং sin 30 মান জানি আমরা হাফ, তার মানে 3/হাফ অর্থাৎ 6। অর্থাৎ আমাদের মূল যে ভেক্টর এ, এই এ ভেক্টরটা আসলে কত, 6। এবং আমাদের বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টর চাইছিল কি, মানে বি ভেক্টর বলতে এক্স অক্ষ বরাবর যে, তো আমাদের মূল ভেক্টরটা আমরা পাচ্ছি হচ্ছে এ ভেক্টর হচ্ছে 6, এবং এক্স অক্ষ বরাবর যে উপাংশ এটা ছিল এ কস 30, অর্থাৎ 6 ইন্টু কস 30, 6 ইন্টু কস 30, এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হয় গ 3√3, রেজাল্ট হচ্ছে 3√3। ওকে, 30 নম্বর এসো। বলা হচ্ছে দুটি দিক রাশি, মানে ভেক্টর রাশি, দুটি দিক রাশি প্রত্যেকটার মান 4 একক, দুটি দিক রাশি প্রত্যেকটার মান হচ্ছে 4 একক। এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, অর্থাৎ এখান থেকে এই দিকে যদি 4 একক হয়, এটার সাথে 120 ডিগ্রি কোণে, অর্থাৎ এই দিকে হবে 4 একক। এই ক্ষেত্রে ওরা বলছে এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে এক্ষেত্রে একটি ভেক্টরের সাথে লব্ধির কোণ কত হবে। দেখো দুইটা ভেক্টর যদি সমান থাকে, তাহলে এদের যে লব্ধি ভেক্টর হয়, লব্ধি নিশ্চয়ই মাঝামাঝি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধি কোণটা হবে 60 ডিগ্রি। ওকে, 31 নম্বরে আসো। বলা হচ্ছে পানি থেকে 19.6 মিটার উপরে থাকা ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার উপর ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো। তখন নৌকাটি ব্রিজ থেকে 6 মিটার দূরে, নৌকার দ্রুতি কত হবে। দেখো এখানে ধরলাম এই যে এই পানি থেকে, এটা হচ্ছে পানি, এখানে পানি, এইখান থেকে 19.6, এখানে যে হাইট, এইচ এর মান হচ্ছে 19.6 মিটার, এই হাইট থেকে
কোনো বস্তু ফেলা হবে। আর এখানে ধরে নিলাম আমরা এখানে নৌকা এইদিকে আসতেছে, নৌকাটা এইদিকে আসতেছে, এদিকে এসের মান হচ্ছে 6 মিটার। তাহলে দেখো এই হাইট থেকে বস্তুটা পড়বে, এখানে পড়তে যে টাইম লাগবে, এই টাইমের ভিতরে নৌকাটা এখানে চলে আসবে, তাহলে বস্তুটা নৌকার মধ্যে পড়বে। তাহলে এইচের ক্ষেত্রে আমরা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার লিখতেই পারি, যেহেতু বস্তুটা মুক্তভাবে পড়তেছে। তাহলে এখানে আদিবেগ শূন্য, আদিবেগ যদি শূন্য হয় এইচ ইকুয়াল টু হাফ জিডি স্কোয়ার, টুকে ওই পাশে নেই, তাহলে 2h ইকুয়াল জিডি স্কোয়ার, তাহলে টি ইকুয়াল থাকে 2h বাই জি রুট ওভার, তাই না? তাহলে 2 ইন্টু এইচের মান ছিল আমাদের 19.6 বাই জি এর মান 9.8, এটা রুট ওভার 9.8 দিয়ে আমরা 19.6কে কাটতে পারি 2 এবং 2 গুণ করলে হবে 4, রুট করলে হবে 2, অর্থাৎ আমাদের সময় হচ্ছে মাত্র 2 সেকেন্ড। 2 সেকেন্ডে আমাদের নৌকা এখানে আসতে হবে। তাহলে দেখো এখানে নৌকা যদি এখানে আসে, নৌকা নিশ্চয়ই মানে সমবেগে আসতেছে আর কি, ত্বরণের কথা বলা নাই, তার মানে আমরা সমবেগ ধরে নেব। তাহলে এস ইকুয়াল ভিটি, তাহলে ভি ইকুয়াল কত থাকতেছে, ভি ইকুয়াল এস বাই টি। এস এর মান হচ্ছে 6 মিটার, টোটালটা হচ্ছে 6 মিটার, তাহলে 6 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে কত, টি এর মান ছিল 2, অর্থাৎ 6 ডিভাইডেড টু 2, রেজাল্ট হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে আসতে হবে নৌকাকে। ওকে, 32তে আসো। 32 এখানে 3 ডাইমেনশনাল একটা আমরা ভেক্টর দেখতে পাচ্ছি, ত্রিমাত্রিক ভেক্টর, আয়তাকার ভেক্টর, ভেক্টরের বিবিন্দুতে আছে, এবং ভেক্টর যেটা এটা হচ্ছে আই ক্যাপ প্লাস মানে 1 1 2, অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের ভেক্টর। তো এখানে বলা হচ্ছে ও এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা যদি কর্নারের দিকে তাকাই, এখানে সামান্তরিকের একটা বাহু ও এ, আরেকটা বাহু হচ্ছে ও সি, এরা দুটো হচ্ছে সন্নিহিত বাহু, একটা বাহু ও আর একটা ও সি। আমরা জানি একটা সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু ক্রস গুণন করা হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি ক্রস কিউ হচ্ছে এদের ক্ষেত্রফল, পি ক্রস কিউটা হবে এর ক্ষেত্রফল। তাহলে এখানে নিশ্চয়ই এর ক্ষেত্রফল হবে ও এ ক্রস ও সি, ও আর ও সি যদি ক্রস গুণন করি তাহলে এটা পাওয়া যাবে। তাহলে দেখো ও এ, এখানে এটা হবে, এটা হচ্ছে ওয়াই এক্স সমতলে আছে, ও এ ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই সমতলে আছে, তার মানে এক্স এবং ওয়াইয়ের সহগগুলো আমরা নিব, অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ও এ ভেক্টর। কেন ও এ ভেক্টর? কারণ ও এ ভেক্টরটা আমাদের এক্স ওয়াই সমতলে আছে, এই যে এক্স ওয়াই, তাই এক্স আর ওয়াইয়ের সহগটা নিব। আর তারপর ওসি যদি আমরা বের করতে চাই, ওসিটা আছে ডিরেক্ট জেড অক্ষ বরাবর, খেয়াল করো ওসিটা আছে জেড অক্ষ বরাবর, জেড অক্ষের দিকে, অর্থাৎ 2K, এই বরাবর আমাদের ভেক্টর হবে কত, 2K। তার মানে আই প্লাস জে এবং 2K এই দুইটা ভেক্টর যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তখন আমরা ক্ষেত্রফল পাবো, এবং এটার যে ভেক্টর আসবে, ক্ষেত্রফলটা নিশ্চয়ই ভেক্টর ফর্মেটে আসবে, এবং এটার মডুলাস করলে আমরা মান পাবো 2√2। ওকে, 33 আসো। 33 বলা হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এবং তাদের লব্ধি নিচের কোনটা। ওকে, তাহলে আমরা এ এবং বি এর লব্ধি বের করি, অর্থাৎ লব্ধি ভেক্টর যেটা হবে আর ভেক্টর হবে নিশ্চয়ই এ এবং বি এর যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টর এখানে 3i আছে, এখানে -3s, তাহলে যোগ করলে হবে 0, এখানে -4j আর এখানে +4j, এটাও করলে হবে 0, অর্থাৎ টোটাল 0, এটা হচ্ছে নাল ভেক্টর। 34-এ যাও, এখানে একটা ফিগার দেওয়া আছে, তো ফিগারের মধ্যে বলা হচ্ছে চিত্রের আলোকে বহমান নদীর স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ পি দিয়ে আছে, পি হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার, এই যে এইদিকে হচ্ছে পি, এবং নৌকার বেগ আর, নৌকার লব্ধি বেগ আর, এই যে লব্ধি বেগ এ বরাবর দেওয়া আছে আর, নৌকার বেগ কিউ, এটা হচ্ছে নৌকার বেগ কিউ, নৌকা এদিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ নৌকার বেগ এবং আর, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা ইকুয়াল 30 ডিগ্রি, এই যে বিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, এবং নৌকাটি আড়াআড়ি পথে নদী পার হলে নৌকার বেগ কিউ এর মান কত হবে। আড়াআড়িভাবে নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, যে লব্ধি বেগ ইকুয়াল টু নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো ওনারা এখানে চাইছে আড়াআড়িভাবে পার হলে নৌকার বেগ কিউ ইকুয়াল হট, অর্থাৎ কিউ বের করতে হবে আমাদের। তাহলে দেখো
এখানে আর এর মান কত আমাদের জানা নাই। তবে আমরা যদি কিউ স্কোয়ার বের করতে চাই তাহলে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ আর লাগবে, আর এর মান কত আমাদের জানা নাই। তবে আমরা আরেকটা ফর্মুলা জানি, যেমন নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা, অর্থাৎ মাইনাস স্রোতের বেগ হচ্ছে পি, নৌকার বেগ হচ্ছে কিউ। তাহলে দেখো কজ আলফা, অর্থাৎ কজকে যদি ওই পাশে নেই, কজ আলফা এখানে বোঝাই যাচ্ছে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, এইটুকু 90, ওইটুকু 30 দেওয়া আছে 30, তাহলে কজ 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। তাহলে দেখো এইখানে আসি আমরা, যে আমাদের লাগবে হচ্ছে পি এর মান, না সরি কিউ এর মান লাগবে। তাহলে আর এখানে আর এর মান দরকার হচ্ছে না। তাহলে এখানে পি ইকুয়াল, ফাইনালি পি ইকুয়াল থাকতেছে মাইনাস কিউ ইন্টু কস 120। কিউ এর মান দিয়ে আছে, কিউ এর মান লাগবে আমাদের, সরি কিউ এর মান লাগবে, তাহলে পি এর মান বের করব। অল্প জায়গার মধ্যে না খিজিবিজি হয়ে গেছে, আবার প্রথম থেকে করতেছি। দেখো এখানে আমাদের পি দেওয়া আছে, পি হচ্ছে স্রোতের বেগ, কিউ হচ্ছে নৌকার বেগ, এবং আলফা হচ্ছে এই যে 30 এবং 90, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, এবং আমরা কজ আলফা ইকুয়াল মাইনাস স্রোত বাই নৌকা, অর্থাৎ মাইনাস পি বাই কিউ, আমার লাগবে হচ্ছে কিউ। তাহলে কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস পি বাই কজ 120 ডিগ্রি। তাহলে পি এর মান দেওয়া আছে হচ্ছে 9 ডিভাইডেড বাই মাইনাস 9 বাই কজ 120 বসাইলে রেজাল্ট আসতেছে খ নাম্বার, অর্থাৎ 18। কজ 120 মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস 9 বাই মাইনাস হাফ ইকুয়াল হচ্ছে 18। ওকে, 35-এ আসো। বলা হচ্ছে ও জেড বরাবর বলের উপাংশ কত। খেয়াল করো, ও জেড বরাবর উপাংশ, আমাদের এখানে বল হচ্ছে 20 নিউটন, এবং আমরা উপাংশ সূত্র অনুসারে এটা শিখছি যে একটা ভেক্টর যদি আর হয়, এটার দিকে যদি থিটা থাকে, এক্স অক্ষের দিকে থিটা থাকলে আর কস থিটা, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এবং যেদিকে থিটা থাকে না ওইদিকে হচ্ছে আর সাইন থিটা। তো দেখো যেদিকে থিটা থাকে ওইদিকে হচ্ছে কস, থিটা থাকলে ওইদিকে কি কস। তো এখানে 20 আছে, এইদিকে থিটা, তাহলে এইদিকে কাজ করে কস, আর যেদিকে থিটা নাই, যেমন জেডের দিকে থিটা নাই, এদিকে সাইন, অর্থাৎ জেড অক্ষের দিকে আমাদের বলের উপাংশ হবে 20 সাইন 31 ডিগ্রি। 20 সাইন 31 ক্যালকুলেটারে বসাইলে রেজাল্ট আসে ক 10.30 নিউটন। ওকে, 36 খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। দেখো 36 বলা হচ্ছে 6 নিউটন ওজনের একটা বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হলে, যেমন এটা এইদিকে টানা হচ্ছে 6 নিউটন, এদিকে টানা হচ্ছে 6 নিউটন, এবং নিচের দিকে বল কাজ করতেছে কত 6 নিউটন। আচ্ছা, নিচের দিকে বল যেটা ওজন বল কাজ করতেছে 6 নিউটন, তাহলে বলছে বস্তুটি আপাত ওজন কত। দেখো এইদিকে 6 নিউটন কাজ করলেও ওজনের একদম স্ট্রেট বিপরীত দিকে কত নিউটন বল কাজ করে। আমরা জানি যে কোনো একটা ভেক্টর যেদিকে থাকে তার সাথে থিটা থাকলেই ওই দিকে উপাংশ হয় কজ উপাংশ, অর্থাৎ এই দিকে হবে কস 6 কস 60, আর এই দিকে হবে সাইন 6 সাইন 60, 6 সাইন 60। তো এটার আর আমাদের কোনো কাজ নাই, 6 সাইন 60-র কোনো কাজ নাই। আমরা 6 কস 60 হচ্ছে 6-এর ঠিক বিপরীত দিকে, অর্থাৎ 6 থেকে 6 কস 60 ডিগ্রি আমরা মাইনাস করব, তাহলে রেজাল্ট আসে 3 নিউটন। খ 3 নিউটন আসে রেজাল্ট। ওকে, 37 প্রশ্নে আসো। বলা হচ্ছে একটা ফিগার আছে, একটা নৌকা, এইদিকে একটা বল কাজ করতেছে টান বল, রশির টান টি, এইদিকে হচ্ছে থিটা, আমরা জানি যেদিকে থিটা ওইদিকে কস, অর্থাৎ টি কস থিটা, আর এইদিকে হচ্ছে টি সাইন থিটা। তো প্রশ্ন বলা হচ্ছে ট্রলারের হাল দ্বারা নাকচ করা হয় কোনটা। দেখো যদি এইদিকে টানা হয়, ট্রলারের মধ্যে এইদিকে টানা হয়, দৈর্ঘ্য বরাবর চলতে হয়, এটাকে প্রশ্ন বলা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর, তাহলে নিশ্চয়ই নদীর দৈর্ঘ্যটা হচ্ছে এইদিকে, নদী এইদিকে বহমান, এইদিকে আমরা টানতে চাচ্ছি, তাহলে এই টি সাইন থিটা উপাংশ অনুযায়ী আমাদের ট্রলারটাকে আমাদের চালনা করতে যাচ্ছি আর কি। তাহলে টি কস থিটা যেটা, এটা আমরা নাকচ করতে হবে, এটা নাকচ করবো নৌকার হাল দ্বারা। তার মানে 1 নম্বর ঠিক আছে। ট্রলার সামনের দিকে এগিয়ে যায় টি সাইন, হ্যাঁ ওকে, ট্রলার সামনের দিকে টি সাইন দিয়ে এগিয়ে যায়, এটাও ঠিক আছে। থিটার মান কমালে ট্রলারের বেগ বৃদ্ধি পায়, থিটার মান যদি কমায়, এখানে ট্রলারটা যাচ্ছে মূলত সাইন উপাংশের সাহায্যে, এটার থিটার মান যদি কমায় দেওয়া হয় তাহলে সাইন থিটা এর মান যত কমবে
এটার টোটাল মানটা তত কম আসবে, কারণ সাইন 0 ডিগ্রি মান হচ্ছে সর্বনিম্ন 0 এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে সর্বোচ্চ 1। থিটার মান কমলে সাইন ফাংশনের মান কমতে থাকে, ফলে আমাদের টি সাইন থিটা কমে যাবে, তার মানে এটা হবে না, তখন বেগ বাড়ার পরিবর্তে বেগ কমে যাবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক, 1 এবং 2। 38-এ আসো। 38 এটার একটা উদ্দীপক দেওয়া আছে, খেয়াল করো। 38-এর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ো একটু, যে 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 6 মিটার পার সেকেন্ড বেগে 6 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে 12 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটতে সক্ষম সাঁতারু এত প্রশস্ত নদীতে সাঁতার কাটছে। উদ্দীপকের আলোকে 38 ও 39 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, 38 নম্বর প্রশ্নে বলছে যে সর্বনিম্ন কত সময়ে সাঁতারু নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাবে। তাহলে দেখো, এখানে নদী পাড়ি দেওয়ার জন্য আমরা ফর্মুলা জানি হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা, ভি সাইন থিটা। এখানে ডি হচ্ছে নদীর প্রস্থ, তাই না? মনে করো এরকম একটা নদী দেওয়া আছে, নদীর এপার থেকে ওই পারের যে ডিস্টেন্স, এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে ডি। এবং সর্বনিম্ন সময় যদি নদী পার হতে চায় তাহলে অবশ্যই 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, অর্থাৎ থিটার মান হবে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি সোজা যদি যাত্রা শুরু করে, আর তার স্রোত নৌকাকে এদিকে ধাক্কা দিবে, স্রোত কন্টিনিউয়াসলি এদিকে ধাক্কা দিবে, আর নৌকা যাত্রা শুরু করবে সোজা, তখন নিশ্চয়ই এরকম পৌঁছাবে কোনাকুনি। এটাই হচ্ছে সর্বনিম্ন সময়, অর্থাৎ এখানে স্রোতের প্রতিকূলটা হচ্ছে না আর কি। তো যাই হোক, ডি এর মান দেওয়া আছে 1.2, ডি এর মান দেওয়া আছে 1.2, আর হচ্ছে কিলোমিটার, তাহলে 1.2 ইন্টু 1000 ডিভাইড বাই ভি। ভি হচ্ছে সাঁতারুর বেগ ছিল কত? সাঁতারুর বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, তাহলে ডি ডিভাইড বাই ভি সাইন থিটা, এটা হচ্ছে 1.2 ইন্টু 1000, আমরা মিটার নিয়ে নিলাম, আর এখানে 12 ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 মান হচ্ছে 1, অর্থাৎ 1.2 ইন্টু 1000, অর্থাৎ 1200কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি নিশ্চয়ই 100 পাবো, অর্থাৎ সময় লাগবে 100 সেকেন্ড। সর্বনিম্ন সময় আসলে 100 সেকেন্ড লাগবে। ওকে, পরের প্রশ্নে যাও। 39 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে। তাহলে দেখো, সর্বনিম্ন পথ বলতে আসলে এইটাকে বোঝায়, নদীর প্রস্থ বরাবর। তাহলে আমরা যদি নদীর প্রস্থ বরাবর নদী পার হতে চাই তাহলে নিশ্চয়ই আমাদেরকে আরও বড় কোণে যাত্রা শুরু করতে হবে, মানে স্রোত তো অলওয়েজ এদিকে যায়, এবং তাহলে আরও বেশি কোণে যাত্রা শুরু করতে হবে, তাহলেই কেবল লব্ধি মাঝখানে পাওয়া পসিবল। তাহলে এখানে আমাদের টোটাল যে কোণ, মধ্যবর্তী কোণ আলফা বের করতে হবে, এবং আমরা জানি আলফার একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই নৌকা, স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এখানে স্রোতের বেগ বলা ছিল 6 এবং নৌকার বেগ বলা ছিল 12। এখানে ক্যালকুলেশন করলে আসে 120 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার। 39-এর অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, পরে আরেকটা উদ্দীপক আছে 40 নাম্বার এবং 41-এর জন্য একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা খেয়াল করো, এখানে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, মূলবিন্দু এক্স ওয়াই আর হচ্ছে জেড। আচ্ছা, প্রশ্নে বলা হচ্ছে কিউ আর ভেক্টর নিচের কোনটি। তাহলে কিউ আর ভেক্টরটা যদি আমরা নোটিস করি, এখানে এইটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর, তাহলে কিউ আর ভেক্টর হচ্ছে এই যে এটা, কিউ থেকে আর এর দিকে কিউ আর ভেক্টর হচ্ছে এটা। তাহলে প্রথমে আমাদেরকে ও আর ভেক্টর বের করতে হবে এবং ও কিউ ভেক্টর বের করতে হবে। তাহলে আমরা যদি ও কিউ ভেক্টর নিয়ে চিন্তা করি, তাহলে ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 to 2, অর্থাৎ 2i, মানে এক্স অক্ষের দিকে 2 একক, ওয়াই অক্ষের দিকে 2 একক এবং জেড অক্ষের দিকে 2 একক, 2i 2j প্লাস 2k। এবং আমরা যদি ও আর ভেক্টরটা বের করি আর কি, ও আর ভেক্টরটা যদি বের করি, তাহলে ও আর ভেক্টরটা একটু নোটিস করো, যেখানে এটা ওয়াই এক্স ওয়াই প্লেনে আছে, তাই না? এটা এক্স ওয়াই প্লেনে আছে, এটা জেড প্লেনে নাই। সুতরাং এই ভেক্টরটা হবে 2i প্লাস 2j, এটার বেলায় জেড হবে না। আমরা 2i নিব কারণ এটা এক্স প্লেনে আছে, এবং 2j নিব কারণ এটা হচ্ছে ওয়াই প্লেনে আছে। এক্স ওয়াই প্লেনে যেহেতু আছে তাই দুইটা নিব, জেড প্লেনে নাই তাই কেটা নিব না। আচ্ছা, তো ফাইনালি আমাদেরকে বের করতে হবে কিউ আর। তো কিউ আর ভেক্টর বের করার জন্য আমাদের ও আর মাইনাস
ও কিউ করতে হবে। নিয়ম হচ্ছে শেষ যে বিন্দু এটা থেকে আদি বিন্দুর ভেক্টর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হয়। শেষ বিন্দুটা হচ্ছে আর থেকে আমরা আদি বিন্দু কিউ এর অবস্থান ভেক্টর বিয়োগ করব, অর্থাৎ ও আর মাইনাস ও কিউ। তো এখানে যদি ও আর মাইনাস ও কিউ করা হয় তাহলে দেখো ও আর এর মধ্যে আছে 2i প্লাস 2j এবং ও কিউ এর মধ্যে আছে 2i প্লাস 2j প্লাস 2k। এখানে মাইনাস করলে দাঁড়াবে মাইনাস 2k ভেক্টর। তো এইটা আনফর্চুনেটলি অপশনে নাই, অর্থাৎ এই কোশ্চেনটা ভুল ছিল। দিনাজপুর বোর্ড 24-এর এই 4টা অপশনের মধ্যে কোনোটাই নাই, এটার রেজাল্ট হবে মাইনাস 2k। আচ্ছা, পরের প্রশ্নে যাও। 41 নাম্বার, এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ চতুর্ভুজ বা সামান্তরিক যাই বলো ওপি কিউআর এর ক্ষেত্রফল, এই যে ওপি কিউআর এটার ক্ষেত্রফল। আমরা জানি যে সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহুর যদি ক্রস গুণফল করা হয় তাহলে তার ক্ষেত্রফল পাওয়া যায়। তো এখানে ও কিউ যে ভেক্টরটা আছে, এই যে ও আর ভেক্টর এবং ওপি ভেক্টর যদি আমরা ক্রস গুণন করি, এই দুইটার ক্রস গুণন করি ও আর এবং ওপি এর যদি ক্রস গুণন করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো ও আর ভেক্টরটা একটু আগে দেখছি আমরা মাইনাস 2k ক্যাপ, না সরি ও আরটা 2k ক্যাপ ছিল না, ছিল হচ্ছে কিউআর, গণাবা ছিল কিউআর। ও আরটা হচ্ছে যে এরকম, ও আরটা এক্স ওয়াই প্লেনে আছে, তাই এখানে ও আরটা ছিল 2i প্লাস 2j এবং ওপি ভেক্টরটা দেখো, ওপিটা কিন্তু ডিরেক্ট জেড অক্ষের দিকে, অর্থাৎ শুধুমাত্র জেড অক্ষের দিকে, তাই এটার হবে 2k, অনলি 2k। এটা এক্স ওয়াই এর সাথে নাই, অনলি জেড অক্ষের সাথে আছে, এটা হবে অনলি 2k। তো আমরা যদি এটার ক্রস গুণন করি আর কি, তাহলে দেখো ক্রস গুণন করলে আমরা পাবো যে ও আর ক্রস ওপি, এই যে ও আর ক্রস ওপি যদি করা হয়, তোমাদের নিশ্চয়ই ক্রস গুণন করে থাকবে তোমরা, যে এখানে নির্ণায়কের মতো করতে হয়, আই যে কে এরকম কমন নিতে হয়। তারপর ও আর এর যে আই জে, এটার মধ্যে আই এর সহগ হচ্ছে 2, জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ 0 এবং ওপি এর ক্ষেত্রে এটা 0 0 আর এখানে হবে 2। তাহলে আমরা ফার্স্টে আই কমন নেই, তাহলে এখানে 4 মাইনাস 0 মাইনাস জে কমন নেই, তাহলে 4 মাইনাস 0, অ্যাট লাস্ট কে কমন নেই আমরা, এখানে 0 মাইনাস 0, ফাইনালি পাচ্ছি আমরা 4i মাইনাস 4j এবং এটার যে মান, অর্থাৎ যদি আমরা মডুলাস করা হয় তাহলে রেজাল্ট হবে, মান হবে যেরকম যে √4² প্লাস 4² অর্থাৎ √32 বা এরকম লিখতে পারো √16 × 2 অর্থাৎ 4√2। কিন্তু আনফর্চুনেটলি অপশনে এইটাও নাই, অর্থাৎ দিনাজপুর বোর্ড 24-এর কোশ্চেনটা টোটালি ভুল ছিল আর কি। তো যাই হোক, এটার অ্যান্সার হবে 4√2 বর্গ একক। ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। এরপরের টপিক হচ্ছে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তার ভেক্টরের বিভাজন। আচ্ছা, তাহলে দেখো এখানে 42 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কিউ এর মান কত হলে, 42 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কিউ এর মান কত হলে পি ভেক্টরটা এটা একক ভেক্টর হবে। তাহলে দেখো এই যে পি ভেক্টর, এটার ভিতরে হাফ আই প্লাস হাফ জে মাইনাস কিউকে দেয়া আছে। তো কিউকে যেহেতু এই সহগ বা এই কোএফিসিয়েন্টের মান দেয়া নাই, আমরা জানি যে একটা একক ভেক্টর এর মান হয় এক একক, অর্থাৎ এটার যে টোটাল মান, পুরা ভেক্টরের যে টোটাল মান যদি আমরা বের করি হবে 1/2 স্কোয়ার, প্রত্যেকটা সহগের স্কোয়ার করে আমরা যোগ করে রুট করব, 1/2 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, তাই না? তাহলে এখানে এই পাশে থাকতেছে রুটের ভিতরে 1/4 প্লাস 1/4 প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে ফাইনালি দেখো যদি আমরা স্কোয়ার করে দিই রুট উঠে যাবে, তাহলে বাম পাশে এই দুইটা মিলে থাকতেছে 1/4 প্লাস 1/4 অর্থাৎ হাফ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল 1 থেকে যদি হাফ মাইনাস করে দেয় তাহলে থাকবে হাফ, তাহলে ফাইনালি কিউ ইকুয়াল হচ্ছে 1/4, কিউ এর ভ্যালু হবে 1/4, অর্থাৎ আমাদের 42 নম্বরের অ্যান্সার হচ্ছে গ।
সরি, এখানে এটাকে রুট করলে 1/4 না, এটাকে রুট করলে হবে 1/√2। এই যে এটাকে যখন আমরা রুট করব 1/√2 হবে। সো ফাইনালি অ্যান্সার হবে গ। 42 অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, 43-এ যাও। 43-এ বলা হচ্ছে এফ ভেক্টর বলটির ZX সমতলের মান কত। তাহলে দেখো এফ ভেক্টরটা একটা ত্রিমাত্রিক ভেক্টর। এই যে ত্রিমাত্রিক ভেক্টর, এইটা নিশ্চয়ই এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা এবং জেড অক্ষ বরাবর। এটার যে মান দেয়া আছে, এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 2 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং জেড অক্ষ বরাবর হচ্ছে -4 একক। তো আমাদেরকে বলা হচ্ছে জেড এক্স সমতলে মান বের করবো। যখন জেড এক্স সমতলে মান বের করবো তখন ওয়াইয়েরটা নিব না। জেড এক্সের সময় মান বের করার সময় শুধুমাত্র বিবেচনা হবে এক্সেরটা এবং জেডেরটা, ওয়াইয়েরটা নেওয়া যাবে না। ক্লিয়ার? তো ওয়াইয়েরটা যদি আমরা না নেই তাহলে টোটাল যে মানটা আসবে √2² প্লাস -4², অর্থাৎ আই এর যে সহগ এটার স্কোয়ার এবং কে এর যে সহগ কে ক্যাপ এটার সহগ, এটার স্কোয়ারের সমষ্টিকে আমরা রুট করব। তাহলে দেখো ফাইনালি কত থাকে 4 প্লাস এখানে 16 অর্থাৎ 43। এটার অ্যান্সার হচ্ছে খ, √20। ওকে, 44-এ আসো। এত ভেক্টরটির মান কত। তাহলে দেখো কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করা নিশ্চয়ই তোমরা অলরেডি শিখে গেছো যে মান বের করার জন্য রুটের ভিতরে সবগুলা সহগের স্কোয়ারের সমষ্টি নিতে হয়, অর্থাৎ 3² প্লাস -4² প্লাস 12²। তাহলে কত আসতেছে 9 প্লাস 16 25, 25 প্লাস 1 44 অর্থাৎ 169, রুট করলে হয় 13 ইউনিট। এটা হবে খ। 44-এর অ্যান্সার হচ্ছে খ। 45-এ আস। 45-এ বলা হচ্ছে যে পি ভেক্টর ইকুয়াল আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। পি ভেক্টরের মান কত। তাহলে আবার মান বের করবো আমরা। দেখো এই মান নির্ণয় থেকে কিন্তু পরপর বেশ কয়েকটা প্রশ্ন পাচ্ছি আমরা, অর্থাৎ মান নির্ণয়টা ইম্পর্টেন্ট। এখানে আমরা টপিক ওয়াইজ যেহেতু আমাদের প্রশ্নগুলো সাজানো, তো আমাদের এখানে মোটামুটি প্রশ্নের যে প্যাটার্ন এটা ধরা যায় যে এই টপিক থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। তো বোর্ড কোয়েশ্চেন যদি আমরা টপিক ওয়াইজ সাজানোর পরে সলভ করি এই অ্যাডভান্টেজটা পাবো আর কি আমরা। তাহলে দেখো এখানে মান হবে 1² প্লাস -1² প্লাস -1² অর্থাৎ √3। অ্যান্সার হবে √3, খ নাম্বার। 46-এ যাও। বলা হচ্ছে ত্রিমাত্রিক স্থানে পি ও কিউ সমান্তরাল ভেক্টর হলে, ত্রিমাত্রিক স্থানে যদি এরা সমান্তরাল ভেক্টর হয় তাহলে কি ঘটবে। ওকে, তাহলে দেখো পি এবং কিউ দুইটা যদি সমান্তরাল ভেক্টর হয় নিশ্চয়ই এদের মধ্যবর্তী কোণ থাকবে 0 ডিগ্রি। দুইটা সমান্তরাল ভেক্টর, এদের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, বলা হচ্ছে পি ডট কিউ ইকুয়াল 0। আমরা জানি ডট গুণনের বেলায় পি ডট কিউ ইকুয়াল হবে পি কিউ কস থিটা, অর্থাৎ পি কিউ কস 0 ডিগ্রি। কস 0 মানে হচ্ছে 1, তাহলে যদি 1 হয় এটা রেজাল্ট হবে পি কিউ, এটা 0 হবে না, অর্থাৎ এটা ভুল। পরেরটা পি ক্রস কিউ এর বেলায় আমরা জানি ফর্মুলা হচ্ছে ইটা পি মডুলাস কিউ মডুলাস সাইন 0 ডিগ্রি। সাইন 0 মান হচ্ছে 0, তাহলে টোটাল রেজাল্ট 0, অর্থাৎ 2 নাম্বারটা ঠিক আছে। ওকে, পরে বলা হচ্ছে পি এক্স বাই কিউ এক্স, পি ওয়াই বাই কিউ ওয়াই, পি জেড বাই কিউ জেড। হ্যাঁ, এটা হবে, কারণ যদি দুইটা ভেক্টর সমান্তরাল থাকে এদের যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদের যে সহগের অনুপাত সমান থাকে, যেমন এটা আই ক্যাপ এর অনুপাত, এটা জে ক্যাপের, এটা কে ক্যাপের অনুপাত, এরা সমান থাকবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2 এবং 3। ওকে, খেয়াল করো 47 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে অবস্থান ভেক্টর প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটা। দেখো অবস্থান ভেক্টর আমরা জানি যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো, ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো এক্স হয়, এটা ও বিন্দু অর্থাৎ মূলবিন্দু। এই মূলবিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। যেমন এখানে এক্স আই ওয়াই জে আস, তার মানে এটা দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বুঝবো কীভাবে আমরা, আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো থাকবে, তার মানে 1 নাম্বারটা হবে। 2 নাম্বারটাতেও দেখো আই ক্যাপ জে ক্যাপ আছে, এটা হবে। 3 নাম্বারটাতেও আই ক্যাপ জে ক্যাপ, এটা হচ্ছে ত্রিমাত্রিক আর কি, 3 নাম্বারটা ত্রিমাত্রিক। যাই হোক, অ্যান্সার হচ্ছে ঘ, 1 2 3। 48 নম্বরে যাও। বলা হচ্ছে 12টা 15 মিনিটে পি ক্রস কিউ এর দিক কোন দিকে হবে। 12টা 15 মিনিটে পি ক্রস কিউ এর দিক কোন দিকে হবে।
দেখো এই প্রশ্নটা একটু অসম্পূর্ণ মনে হচ্ছে আর কি। ধরো এটা ঘড়ি, নিশ্চয়ই উপরে যখন থাকে এটা 12টা, তো ঘন্টার কাঁটা এখানে থাকবে, এখান থেকে সামান্য একটু সামনে থাকবে আর কি। আর 15 মিনিট যখন থাকে মিনিটের কাঁটা এখানে থাকবে। তো এখানে কোনটা পি কোনটা কিউ এটা বলা নাই, ধরলাম এটা পি এটা কিউ। তো পি ক্রস কিউ, খেয়াল করো, পি ক্রস কিউ যদি আমরা চিন্তা করি তাহলে এই যে উপরের দিকে পি, এইদিকে কিউ, এইদিকে 12টা বাজে, এটা মিনিটের কাঁটা 15 বাজে আর কি। তো পি কিউ এটা যদি ক্রস গুণন করা হয়, আমরা জানি যে ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র অনুযায়ী যে একটা ভেক্টর, ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র অনুসারে একটা ভেক্টর যেদিকে থাকে, দুইটা ভেক্টর যে সমতলে থাকে, ধরো পি আর কিউ যে সমতলে আছে অথবা এ বি যে সমতলে আছে, তাদের ক্রস গুণফল হয় উভয়ের সাথে লম্ব বরাবর। এবং একটা স্ক্রুকে যদি ঘোরানো হয়, এ থেকে বি এর দিকে একটা স্ক্রু ঘোরানো হলে এই স্ক্রুটা নিশ্চয়ই লম্ব বরাবর উপরের দিকে, মানে আমার যে প্লেন আছে, যেমন এই পেজটা আছে, এই পেজের সাথে লম্ব বরাবর উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে তো আঁকা পসিবল না, এটা এইভাবে আঁকা হয় আর কি। মানে এরা যে তলে থাকে এই তলের সাথে লম্ব বরাবর। তো এখানে পি কোন তলে কোন দিকে আছে, কিউ কোন দিকে, কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিলাম এই প্রশ্নটা অসম্পূর্ণ, এটা অসম্পূর্ণ। যাই হোক, 49 নম্বরে যাও। বলছে ঘড়িতে যখন 12টা বাজে তখন কি হয়। এইটা কিন্তু আবার ব্যাখ্যা দেওয়া পসিবল। কীরকম দেখো, যখন 12টা বাজে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একই দিকে থাকে, তাই না? একদম 12:00 বাজে, তাহলে দুটো একই দিকে, এদের মধ্যবর্তী কোণ পি আর কিউ, দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এবং আমরা জানি এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা, এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা, তাহলে পি ক্রস কি হবে, পি কিউ সাইন থিটা, পি কিউ সাইন থিটা। সাইন এখানে যেহেতু 0 ডিগ্রি, তাহলে টোটাল মানটা কত হবে, 0, তাহলে রেজাল্ট হচ্ছে 0। ক নাম্বার 50 নম্বরে দেখো বলা হচ্ছে কে ক্রস জে প্লাস কে ভেক্টরটা কোন দিকে হবে। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে কে এর সাথে জে এর ক্রস গুণন হবে, মানে কে ক্রস জে প্লাস আবার কে এর সাথে কে এর ক্রস গুণন হবে, তাই না? কে ক্রস কে হচ্ছে 0, এটা হচ্ছে 0। আর এই পাশে থাকতেছে কে ক্রস জে, আমরা জানি জে ক্রস কে ইকুয়াল টু হচ্ছে আই, কিন্তু কে ক্রস জে হবে মাইনাস আই। জে ক্রস কে হচ্ছে আই, কিন্তু কে ক্রস জে হবে মাইনাস আই। এটার মধ্যে একটু ঝামেলা আছে, এটা হবে মাইনাস আই, অর্থাৎ অ্যান্সার হবে মাইনাস আই। এটাকে যদি আই ধরি আমরা, অ্যান্সার হচ্ছে ক। এটা আসলে প্রিন্টিং মিস্টেক, যদিও জে আছে, এটা মাইনাস আই হবে। 51 নম্বর প্রশ্নে যাও। বলা হচ্ছে বি ভেক্টর এর উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কি। বি এর উপর এ লম্ব বিক্ষেপ হচ্ছে একস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, এটা মনে রাখতে হবে, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। অ্যান্সার হচ্ছে গ। 52 কোনটি স্কেলার রাশি। দেখো আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণফল হলে স্কেলার হয়, তাহলে ডট গুণফল হবে স্কেলার, ক্রস গুণফল কিন্তু ভেক্টর হয়, তার মানে এটা হচ্ছে না, এটা ভেক্টর হবে, এটাও ভেক্টর, এটা ভেক্টর, সবগুলোতে ক্রস। 53-তে আসো। বলা হচ্ছে নিচের কোন ভেক্টরটি এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস জে এর সমান্তরাল। আই প্লাস জে যে ভেক্টরটা আছে, যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক বিবেচনা করি, এটা এক্স অক্ষ, এদিকে একক ভেক্টর হচ্ছে আই, এটা ওয়াই অক্ষ, এদিকে একক ভেক্টর হচ্ছে জে। তার মানে আই প্লাস জে ভেক্টরটা নিশ্চয়ই এই তলে আছে, আই প্লাস জে যে ভেক্টরটা এটা নিশ্চয়ই এই এক্স আর ওয়াই তলে থাকবে, এদিকে আই ক্যাপ আর এদিকে জে ক্যাপ, এটার এক্স ওয়াই তলে থাকবে, ধরলাম এটা এইদিকে অথবা এইদিকে যে কোনো এক তলে। তার মানে এর সাথে যে সমান্তরাল ভেক্টরটা থাকবে এটাও নিশ্চয়ই এটার সাথে তলেই থাকতে হবে। ধরো এটা সমান্তরাল যদি এরকম হয়, এটা সমান্তরাল যদি এটা হওয়া লাগে, তাহলে এটা অবশ্যই তলে থাকা লাগবে। তার মানে ওই ভেক্টরটার মধ্যেও আই এবং জে থাকবে, কে থাকা যাবে না, কে থাকলে এটা উপরের দিকে হবে, কোনাগুনি হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্নে আসো। 54 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এখানে আই ক্রস জে ক্রস কে ইকুয়াল কত। আমরা জানি জে ক্রস কে ইকুয়াল টু হচ্ছে আই, আর এটার সাথে বাহিরে কি আছে, আই ক্যাপ, আই আর আই কত হবে 0, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে খ। 55 বলা হচ্ছে এ মডুলাস ইকুয়াল বি মডুলাস ইকুয়াল 3, দুইটা ভেক্টরের মান হচ্ছে 3, পরম মান হচ্ছে 3, এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি মডুলাস ইকুয়াল হোয়াট। এ ক্রস বি এর মডুলাস হবে কি, এ বি সাইন থিটা, তাই না? এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা, যেহেতু মডুলাসে আমরা মডুলাস দিলাম, তো এখানে এটা আছে, এটা দ্বারা দিক বোঝায়। তো এ এর মান হচ্ছে 3, বি এর মান 3 সাইন থিটা, তাহলে 3 × 3 × সাইন থিটা, অর্থাৎ হবে 9 সাইন থিটা। কত হবে,
9 sin থিটা, অ্যান্সার হচ্ছে খ। 56-এ দেখো বলা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর আছে, এ এর মান কত হলে ভেক্টর দুইটা লম্ব হবে। আমরা জানি ডট গুণন শূন্য হলে ভেক্টর দ্বয় লম্ব হয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ লম্ব হবে কখন, যখন এদের মাঝখানে ডট গুণন শূন্য হয়। তাহলে আমরা এদের ডট গুণন করি, অর্থাৎ আই ক্যাবের সহগের সাথে আই ক্যাবের সহগ গুণ করব। তাহলে -3 আর 5 গুণ করলে কত হবে, পি ডট কিউ এর মান হবে -15, আর 7-এর সাথে -এ গুণ করবো, -7a, -3 এর সাথে 2 গুণ করবো, তাহলে -6, তাহলে ফাইনালি -21 7a। শর্ত মতে এই মানটা ইকুয়াল হবে 0, শর্ত মতে এই মান ইকুয়াল কত হবে, 0। তাহলে -21 7a ইকুয়াল যদি 0 হয়, a এর ইকুয়াল হবে -3, a ইকুয়াল হবে -3, অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ। 57 দেখো এখানে জে ক্রস কে ইকুয়াল হবে কত, আই। জে ক্রস কে এর মান হচ্ছে আই ক্রস, এখানে আবার জে ক্রস আই ক্রস জে ইকুয়াল হচ্ছে কে, তাহলে জে ক্রস আই ইকুয়াল হবে -কে। তাহলে দেখো এখানে মাইনাস কমন নিলে মাইনাস সামনে নিয়ে নিলাম, আই ক্রস কে, আই ক্রস কে কত থাকতেছে দেখো, জে ক্রস আমরা জানি কে ক্রস আই ইকুয়াল হচ্ছে জে, আর আই ক্রস কে ইকুয়াল টু -জে, তাহলে মাইনাস ইন্টু -জে ইকুয়াল হবে +জে, অ্যান্সার হচ্ছে +জে। এটা সঠিক উত্তর নাই আর কি, ইকুয়ালটা হবে +জে। ওকে, পরের প্রশ্নে আসো। বলা হচ্ছে a প্লাস বি ভেক্টর ইকুয়াল √3 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। দুইটাই একক ভেক্টর, উপরে ক্যাপ দেওয়া আছে, তাই না। দেখো এটা হবে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত হবে, 60 ডিগ্রি। এ ও বি এর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্নে যাও। এ মডুলাস ইকুয়াল হচ্ছে 2 এবং বি মডুলাস হচ্ছে 4, তাহলে এ ডট বি ইকুয়াল 4 হলে এ বি এর মধ্যবর্তী কোণ কত। তো এ ডট বি এর ফর্মুলা হচ্ছে এ ডট বি ইকুয়াল হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইড বাই এ বি। তো এখানে এ ডট বি এর মান হচ্ছে 4 দেওয়া আছে, আর এ এর মান 2, বি এর মান 4, তাহলে 4 দ্বিগুণ হবে 8, মানে হাফ থাকতেছে। তাহলে ফাইনালি থিটা যদি বের করি, থিটা ইকুয়াল কজ ইনভার্স হাফের মান হচ্ছে কত, 60 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্নে যাও। এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, তাহলে হবে ভি কস থিটা। এর উপর বি এর লম্ব বিক্ষেপ ভি কস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, এটা মনে রাখবা। 61-এ বলা হচ্ছে আই ক্রস জে ইকুয়াল হচ্ছে কে, এবং বাহিরে কে আছে আই, তাহলে আই ক্রস কে আমরা জানি কে ক্রস আই ইকুয়াল হচ্ছে জে, তাহলে আই ক্রস কে হবে উল্টা -জে, অ্যান্সার হচ্ছে ঘ। এই 4টা মুখস্থ করে নিতে হবে আর কি, যে ডট গুণন ক্রস গুণনের যে প্রবলেমগুলো আসে, আই ক্রস জে, আই ডট জে, আই ক্রস আই ক্রস এরকম আই ডট আই, এই ধরনের ফর্মুলাগুলো মাথায় থাকতে হবে। বলা হচ্ছে 62 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ ভেক্টর এত বল প্রয়োগ করলে সেটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ সরণ। এখানে দুইটা বিন্দুর বিয়োগফল থেকে আমরা সরণ বের করব। সরণ বের করার সময় মনে রাখবা সবসময় শেষ ভেক্টর থেকে আদি ভেক্টর বিয়োগ করা লাগে, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলেই আমরা সরণ পাবো। তাহলে 4 - 3 অর্থাৎ আই ক্যাপ, প্লাস 5 - 2 অর্থাৎ 3j ক্যাপ, প্লাস 1 - -1 অর্থাৎ 2k ক্যাপ। এবার আমাদের কাছে বল আছে আর সরণ আছে, তো 4j আছে, এখানে 2i প্লাস 3j মাইনাস 4k। তো বল এবং সরণ ডট গুণন করলে আমরা পাই কাজ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস করলে কি পাই দেখো, 2 এবং 1 গুণ করলে কত পাবো 1, প্লাস 3 এবং 3 গুণ করলে কত পাবো 9, মাইনাস 4 দুগুণে 8, তাহলে থাকতেছে 2, অ্যান্সার হবে 2 জুল, ওকে। 63 দেখো এখানে আই ক্রস জে হচ্ছে কে, আই ক্রস জে ইকুয়াল হচ্ছে কে ক্রস আই ক্রস কে ইকুয়াল হচ্ছে -জে। তো মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে -কে ক্রস জে ইকুয়াল হচ্ছে আবার -i, তাহলে -i, তাহলে থাকতেছে শুধু i। ক নাম্বার 64-এ বলা হচ্ছে জে ও কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত, তাদের লম্ব একক ভেক্টর কত।
যে এবং কে আয়তক ভেক্টর যে তলে আছে তাদের লম্ব একক ভেক্টর। তাহলে দেখো দুইটা ভেক্টর যে তলে থাকে তাদের লম্ব একক ভেক্টরটা নিশ্চয়ই তার সাথে লম্ব হবে, অর্থাৎ এক্স অক্ষের দিকে থাকে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে থাকে জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে থাকে হচ্ছে কে ক্যাপ। তাহলে এখানে জে আর কে আছে, তাহলে নিশ্চয়ই এটা হবে আই অক্ষ বরাবর। জে আর কে আছে তার মানে হবে কোন দিকে? আই অক্ষ বরাবর, দুইটার সাথেই লম্ব থাকবে। আই অক্ষ বরাবর কোনো অপশন নাই, শুধু আই ক্যাপ কোনো অপশন নাই। তবে আমরা জানি জে ক্রস কে ইকুয়াল হচ্ছে আই, তাহলে অ্যান্সার হচ্ছে জে ক্রস কে। আচ্ছা 65-65-এ আসো। 65-এ বলা হচ্ছে যে চিত্রে এ ও বি যে তলে আছে, এ এবং বি দুইটা ভেক্টর যে তলে আছে, পি ও কিউ তাদের সাথে লম্ব, পি ও কিউ দুইজনের সাথে লম্ব বরাবর আছে, এটা একদম স্ট্রেট এদের সাথে লম্ব। আচ্ছা এ ক্রস বি এর দিক, এ ক্রস বি এর দিক কোন দিক হবে? তাহলে এ ক্রস বি ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র থেকে জানি আমরা প্রথম ভেক্টরকে, যেমন প্রথম ভেক্টর এ, এটাকে যদি দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, এদিকে যদি একটা স্ক্রু ঘুরাই, এ থেকে বি এর দিকে যদি একটা স্ক্রু ঘুরাই, স্ক্রু যেদিকে গতিশীল হবে ক্রস গুণফলের দিক হচ্ছে ওই দিকে। তো এ থেকে বি এর দিকে একটা স্ক্রু ঘুরালে স্ক্রুটা নিশ্চয়ই নিচের দিকে যাবে, স্ক্রুটা নিশ্চয়ই নিচের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ নিচের দিকে, এই যে এই বরাবর মাটির নিচে যাওয়া শুরু করবে। তো এটা হবে ও থেকে কিউ এর দিকে, অর্থাৎ ও কিউ বরাবর, ও কিউ এর দিকে। ওকে 66 এখানে দেয়া আছে একটা ভেক্টর, এর ভেক্টরটা কি, একটা কি ভেক্টর দেখো, বলা হচ্ছে নাল ভেক্টর। এটার নাল ভেক্টর কি না মান বের করতে হবে। এটার মান যদি আমরা বের করি তাহলে রুট ওভার আয়ের সহগ হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই √3 স্কোয়ার, তাহলে 3। তাহলে এটা শূন্য হয় না, এটা হবে না, নাল ভেক্টর হবে না। আচ্ছা এটা হবে সমরেখ ভেক্টর, এটাও পসিবল না। সমরেখ কারণ ত্রিমাত্রিক তিন দিকে আছে, সমতুল্য এটাও পসিবল না কারণ ত্রিমাত্রিক তিন দিকে আছে। তাহলে এটা হবে একক ভেক্টর। একক ভেক্টর কী হবে? এটার মান বের করি চলো। এই যে আয়ের সহগ 1 স্কোয়ার প্লাস জে সহগ -1 স্কোয়ার প্লাস কে সহগ 1 স্কোয়ার বাই 3 √3 স্কোয়ার। তাহলে ফাইনালি থাকতেছে উপরে 3 বাই নিচে 3, অর্থাৎ 1 রুট ওভার 1, অর্থাৎ 1, অ্যান্সার হচ্ছে 1। তাহলে একক ভেক্টর। 67-এ আসো, এ ও বি ভেক্টর দ্বয় দ্বারা একটি সামান্তরিকের কর্ণ, এ ও বি ভেক্টর দ্বয় দ্বারা একটা সামান্তরিকের কর্ণ বোঝায়। ওকে তাহলে কর্ণ, এই যে এ ও বি ভেক্টর দ্বারা সামান্তরিকের কর্ণ বোঝায়, তাহলে কর্ণর তো নির্দিষ্ট হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা যদি এ ভেক্টর হয় আর এই যে এই কর্ণটা যদি বি ভেক্টর হয়, সামান্তরিকের বাহু থাকলে হচ্ছে এ ক্রস বি আর কর্ণ থাকলে হচ্ছে হাফ এ ক্রস বি। এই দুইটা ফর্মুলা আমাদের মুখস্থ থাকা দরকার সবার। 68-এ বলা হচ্ছে নিচের কোনটি স্কেলার গুণফলের ধর্ম? স্কেলার গুণফলের ধর্ম হচ্ছে, আচ্ছা আমরা অপশন টেস্ট করি। একই ভেক্টরকে দুইবার নিলে গুণফল শূন্য হয়। একই ভেক্টরকে যদি দুইবার নেই, ধরো এদিকে পি ভেক্টর আর এদিকে আরও একটা পি ভেক্টর নেই, যদি মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে ডট গুণফল হবে পি ডট cos 0, cos 0 মান 1, তার মানে শূন্য হচ্ছে না। পরস্পর লম্ব দুটি ভেক্টরের গুণফল শূন্য, পরস্পর লম্ব দুটি ভেক্টরের গুণফল শূন্য। যদি লম্ব নেই তাহলে cos 90 ডিগ্রি, cos 90-র মান কিন্তু আবার শূন্য, তাহলে অ্যান্সার হচ্ছে খ। 69 বলা হচ্ছে 4 একক এবং 5 একক মানের দুইটা ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এইদিকে 4 একক এদিকে 5 একক, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এদের স্কেলার গুণফল কত হবে? তাহলে স্কেলার গুণফল হচ্ছে যে যদি এ বি হয় তাহলে এ ডট বি, স্কেলার গুণফল বলতে ডট গুণফলকে বোঝায়, আর ভেক্টর গুণফল হচ্ছে ক্রস গুণফল। যদি আমরা এ ডট বি করি তাহলে 5 × 4 × cos 60 ডিগ্রি, cos 60 মান কিন্তু আবার হাফ, তাহলে 5 × 4 × হাফ, অর্থাৎ রেজাল্ট হবে 10 একক। 70 নাম্বার কোয়েশ্চেন আসো, এ ডট বি ইকুয়াল শূন্য হলে নিচের কোন চিত্রটি সঠিক? আমরা জানি ডট গুণন এর সূত্র হচ্ছে এ বি কস থিটা, এ ডট বি ইকুয়াল হচ্ছে এ বি কস থিটা। কস 90 ডিগ্রি যদি হয় তাহলে রেজাল্ট হবে শূন্য, কস যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট শূন্য। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ফিগার গতে, তাহলে অ্যান্সার হচ্ছে গ। তারপর 71-এ দেখো বল দেয়া আছে এবং সরণ দেয়া আছে, মধ্যবর্তী কোণ চাইছে, তাহলে থিটা, দুইটা ভেক্টর যদি দেয়া থাকে এর সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ভেক্টরদের ডট গুণফল ডিভাইড বাই ভেক্টরদের মান, অর্থাৎ এফ মডুলাস আর মডুলাস।
71 যদি আমরা ডট গণন করি এবং মান দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে খ। এটা ক্যালকুলেটর দিয়ে করবো আর কি। 72 বলা হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি ইকুয়াল হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো প্রমাণ আছে, প্রমাণটা একটু পরে নেবা। 90 ডিগ্রি আমির হোসেন স্যারের বইয়ে প্রমাণ দেয়া আছে। 73তে দেখো 4 দেয়া আছে, 8 দেয়া আছে। কাজের মান কত? আমরা জানি ডট গুণন করলে কাজ পাওয়া যায়। 3 এবং 2 গুণ করলে 6, 3 এবং 4 গুণ করলে 12 এবং 2 এর সাথে কিছু নাই, 0, তাহলে 18। রেজাল্ট হচ্ছে 18। 74 বলা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর আছে। ভি বরাবর এ এর লম্ব বিক্ষেপ কত? এ এর লম্ব বিক্ষেপ হচ্ছে cos থিটা। cos থিটা ইকুয়াল কিন্তু আবার এ ডট বি ডিভাইডেড বাই বি মডুলাস। তো এ ডট বি যদি করা হয় তাহলে এখানে 2 আর এখানে কত? 2, 4 আর 2 6, উপরে 6 আর নিচে হচ্ছে বি মডুলাস √2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, অর্থাৎ 6 ডিভাইড বাই √12। 6 ডিভাইডেড বাই √12 কাটাকাটি করলে হয় √3, অ্যান্সার হবে √3। 75 এখানে একই প্রশ্ন, ঘুরে ফিরে একই প্রশ্ন। বল দেয়া আছে, 8 দেয়া আছে, ডাব্লিউ এর মান কত? তো ডাব্লিউ এর মান আমরা গুণ করব। এই যে এখানে 3 দুগুণে 6, 3 4 12, 6 আর 12 কত? 18। একটু আগে সলভ করাম একই প্রশ্ন। আবার 76 দেয়া আছে এবং এ এবং বি ভেক্টর দেয়া আছে। পি এর মান কত হলে ভেক্টর তো লম্ব হবে? আমরা জানি ডট গুণফল 0 হলে লম্ব হয়। তাহলে 2p আসবে, 2p প্লাস এখানে -5, 2p -5 -1 এবং 3, তাহলে -3 ইকুয়াল ডট গুণফল 0 হলে লম্ব হবে। 0 যদি হয় তাহলে লম্ব হবে। তাহলে দেখো 2p - 8 ইকুয়াল 0, p ইকুয়াল হবে 4, অ্যান্সার হচ্ছে 4। 77 কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে p cos থিটা। p cos থিটা ইকুয়াল টু p ডট কিউ ডিভাইড বাই কিউ মডুলাস। তো p ডট কিউ ডিভাইড বাই কিউ মডুলাস, এই যে ক নাম্বারটা হবে অ্যান্সার। 78 বলা হচ্ছে এম এর মান কত হলে পরস্পর লম্ব হয়? আমরা জানি ডট গুণন 0 হলে লম্ব হয়। তাহলে ডট গুণন করি চলো। এখানে হবে 2m, এখানে হচ্ছে -6 ইকুয়াল হতে হবে 0। তাহলে 2m ইকুয়াল টু 6, m ইকুয়াল টু হচ্ছে 3, অ্যান্সার হচ্ছে ঘ। 79 দেখো এখানে ব্র্যাকেট আগে থাকলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি আবার। তাহলে j ক্রস কে প্লাস কে ক্রস কে, কে ক্রস কে এর মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 0 প্লাস j ক্রস কে ইকুয়াল টু হচ্ছে i। তাহলে অ্যান্সার হচ্ছে শুধু i, অর্থাৎ খ নাম্বার। 80 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, 80 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ভেক্টর পি এক্স অক্ষের ধনাত্মক অক্ষ বরাবর অবস্থিত। একটা ভেক্টর পি এক্স অক্ষের দিকে ধনাত্মক অক্ষ বরাবর অবস্থিত। অন্য একটি ভেক্টর কিউ এমনভাবে অবস্থিত, কিউটা এমনভাবে অবস্থিত যেন পি ক্রস কিউ এর মান 0 হয়, অর্থাৎ দুইটা একই দিকে থাকবে। কিউটা একই দিকে থাকবে, কারণ একই দিকে থাকলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি এবং পি ক্রস কিউ হবে পি কিউ সাইন 0 ডিগ্রি, মান হবে 0। তো যাই হোক, কিউ এর মান কত হতে পারে? তো এটা যেহেতু এক্স অক্ষের দিকে, কিউ এর মান এক্স অক্ষের দিকেই হবে। এক্স অক্ষের দিকে এখানে আছে -2y, এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশনে হবে আর কি। যদি সাইন 180 ডিগ্রি থাকে তাইলে 0ই হয়, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। 81-এ আসো। 81-এ বলা হচ্ছে এ ও বি যে তলে আছে পি ও কিউ সেই তলের উপর লম্ব। আচ্ছা, পি ও কিউ তাদের সাথে লম্ব। এ ক্রস বি এর দিক কোন দিকে? একটু আগে এটা করছি আমরা। এ ক্রস বি হচ্ছে নিচের দিকে, ও কিউর দিকে। এরকম একটা প্রশ্ন রিপিট আগে একবার সলভ করছি। 82 নাম্বারে এটা হচ্ছে প্রমাণ আছে আর কি, এটা খ নাম্বার হবে অ্যান্সার। ক্রস গুণন স্কোয়ার প্লাস ডট গুণন স্কোয়ার, এটা হচ্ছে মডুলাস ভেক্টর দ্বয়ের মডুলাস এর স্কোয়ার। প্রমাণটা একটু দেখে নেওয়া বই থেকে। 83 হচ্ছে আই ক্রস জে ইকুয়াল হচ্ছে কে। 84 এক্স ওয়াই এর মান কত হলে পরস্পর সমান্তরাল হয়? যদি ত্রিমাত্রিক ভেক্টর থাকে এদের অনুপাত, শর্টকাট করার নিয়ম হচ্ছে অনুপাত সমান থাকলে পরস্পর হচ্ছে সমান্তরাল হয়। তার মানে 2 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এক্স ডিভাইডেড বাই
সিক্স ইকুয়াল -4 ডিভাইড বাই -8। -4 আর -8-এর অনুপাত কিন্তু হাফ। অনুপাত কত হচ্ছে? হাফ। তাহলে এখানে এভাবে ম্যাথ করা যায় যে 2 ডিভাইড বাই ওয়াই ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে ওয়াই এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে কত? 4। আবার এক্স ডিভাইড বাই 6 ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে 3। তাহলে ওয়াই এর মান 4, এক্স এর মান 3। অপশন মিলবে কোনটা? ক। 85 এম ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা? দুইটা ভেক্টর এর ক্রস গুণফলকে তার মান দ্বারা ভাগ করলে লম্ব একক ভেক্টর পাওয়া যায়। এই যে আমরা এম এন ক্রস গুণন করলাম, আবার এম এন যে ক্রস গুণফল এটা মডুলাস দিয়ে ভাগ করলাম। 86-এ আসো। 86 এখানে এ ভেক্টর দিয়ে আছে এই যে এইদিকে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, এবং বি ভেক্টর দিয়ে আছে 10 নিউটন এইদিকে, বি ভেক্টর এইদিকে দিয়ে আছে। তো বলা হচ্ছে এ প্লাস ভি ইকুয়াল হোয়াট? দেখো এ ভেক্টর হচ্ছে এই যে এইদিকে, তাহলে এক্স অক্ষের দিকে তার যে কম্পোনেন্ট বা উপাংশ এটা নিশ্চয় হবে এ কস থিটা, অর্থাৎ 15 কস থিটা কস 60। কস 60-র মান কিন্তু আবার হাফ, তার মানে আসবে 7.5। আর 10 নিউটন হচ্ছে এই দিকে, 10 নিউটন অবশ্য এই দিকে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে 10 নিউটন এই দিকে। আচ্ছা, এটা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে করতে হবে আর কি। আমি দেখাই দিচ্ছি যে এই যে এ ভেক্টর, খেয়াল করো, এ ভেক্টরটা হচ্ছে এই দিকে, কিন্তু এটার দুইটা উপাংশ আছে। এক্স অক্ষের দিকে তার উপাংশ আছে, ওয়াই এর দিকে উপাংশ আছে। এক্স অক্ষের দিকে যে উপাংশ এটা হচ্ছে 15 কস 60, এবং এটার সাথে আমরা দিব আই ক্যাপ প্লাস, এখানে হবে আবার 15 সাইন, ওয়াই অক্ষের দিকে হবে, ওয়াই অক্ষের দিকে হবে 15 সাইন 60, এটার সাথে হবে জে ক্যাপ। তো 15 কস 60, 15 সাইন 60 আই জে। তারপর হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরটা কিন্তু শুধুমাত্র এক্স অক্ষের ডিরেকশনে আসে, এদিকে আসে, তাহলে এটা হবে 10 আই ক্যাপ। এরপর দুইটা যোগ করে তারপর মডুলাস করতে হবে। 86, এটার অ্যান্সার হবে গ। 87-এ বলা হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য না হলে ক্ষেত্রটি কী হবে? কার্ল যদি শূন্য না হয় তাহলে এটা হয় ঘূর্ণনশীল, আর যদি কার্ল শূন্য হয় তাহলে হয় অঘূর্ণনশীল। আর ঘূর্ণনশীল মানে হচ্ছে অসংরক্ষণশীল, অর্থাৎ 87 অ্যান্সার হচ্ছে ক। আর যদি বলা হয় সলিনয়েডাল, আমরা জানি ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হয়। বিনিময় সূত্র মেনে চলে কোনটা? 88 বিনিময় সূত্র মেনে চলে হচ্ছে ক। ভেক্টর, দুটি ভেক্টরের যোগ আর হচ্ছে ডট গুণন, এদের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে। ক্রস গুণনে কিন্তু মানে না, কারণ এ ক্রস বি ইজ নট ইকুয়াল বি ক্রসে, এ ক্রস বি ইজ নট ইকুয়াল বি ক্রসে, এ ক্রস বি ইকুয়াল হচ্ছে মাইনাস বি ক্রসে। বিনিময় করার সময় সামনে মাইনাস চলে আসে। যাই হোক, 89-এ দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর দেওয়া আছে। তো বলছে এ ও সি একই রেখায় অবস্থিত, এটা সম্ভব না, কারণ একটা সামনে প্লাস আর একটা সামনে কি মাইনাস, এবং দুইটা দ্বিমাত্রিক ভেক্টর। দেখো এটা একটা প্লাস আর একটা মাইনাস, দ্বিমাত্রিক ভেক্টর দুইটা দুই দিকে হবে। বি ও সি পরস্পর লম্ব, হয় এটা পসিবল। বি ও সি পরস্পর লম্ব, কারণ হচ্ছে বি এর বেলায় হচ্ছে কে ক্যাপ, এবং সি এর বেলায় আই জে যে তলে আছে এটার সাথে কে হচ্ছে লম্ব, 2 হবে। এরা হচ্ছে অঘূর্ণনশীল কি না এটা বের করার জন্য আমরা কার্ল বের করব। কার্ল বের করলে রেজাল্ট আসবে, কিছু একটা আসবে, মানে কার্ল শূন্য হবে না। তো এটা হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্নে আসো, 90 নাম্বার কোয়েশ্চেন। বলা হচ্ছে বি ক্রস সি ডট এ ইকুয়াল 0। এর অর্থ হচ্ছে আমরা জানি যদি তিনটা ভেক্টর এর মধ্যে যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে বাকিটা ডট গুণন করা হয় এবং এরা শূন্য হয়, তাহলে এরা হচ্ছে সমতলীয় থাকে, এবং এদের তিনটার মান শূন্য হয় এবং একই সমতলে অবস্থান করে, 2 হবে। বি ক্রস সি এর উপর লম্ব, 3টাই হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ হবে অ্যান্সার। 91 এম ভেক্টর ইকুয়াল 3j মাইনাস 2k, এর উপর লম্ব কোনটা? দেখো এই দুইটা জে আর কে আছে, এর সাথে যেটা আই থাকবে এটা লম্ব। আই কোনটা আছে? 1 নাম্বার, তাই না? এবং 2j
টু জে এরা যে তলে আছে তার সাথে লম্ব লম্ব কিনা এটা বের করার জন্য ডট গুণন করতে হবে। যদি ডট গুণন শূন্য হয় তাহলে ডট গুণন শূন্য হলে লম্ব হবে, কিন্তু ডট গুণন শূন্য হবে না, অর্থাৎ অ্যান্সার হবে শুধুমাত্র আই। এটা অ্যান্সারটা ভুল আছে, শুধুমাত্র আই কোনো অপশন নাই, শুধুমাত্র আই কোনো অপশনে নাই। না, আরেকটা ব্যাপার আছে, 1 আর 3 হবে, কারণ 3-এর সাথে যদি আমরা ডট গুণ করি তাহলে দেখো 3 দুগুণে 6, এটা শূন্য, পরেরটা 6, এটা শূন্য হয়। 1 আর 3 হবে অ্যান্সার। 92 ভেক্টর দ্বয় ডট গুণন কি মেনে চলে? ভেক্টর দ্বয়ের ডট গুণন মেনে চলে হচ্ছে বিনিময় সূত্র আর বন্টন সূত্র, সংযোগ সূত্র মেনে চলে না। তারপর 93তে আসো, বলা হচ্ছে দুটি সদৃশ ভেক্টর এ ও বি, এরা কিন্তু সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কিন্তু সমজাতীয় থাকে এবং একই দিকে থাকে, সমজাতীয় এবং একই দিকে। তো একই বিন্দুতে ক্রিয়াশীল হলে একই দিকে মানে মধ্যবর্তী কোণ 0, এবং এ ডট বি ইকুয়াল টু এ বি কস 0, cos 0 ডিগ্রি মান কিন্তু শূন্য হয় না। ক্রস আর এ ক্রস বি যদি করি এ বি সাইন 0, সাইন 0 মান শূন্য হয়, এবং এ এবং বি এ মডুলাস প্লাস বি মডুলাস ইকুয়াল এ প্লাস বি হবে। অ্যান্সার হবে গ। 94 দেখো এখানে দেয়া আছে এ প্লাস বি দেয়া আছে এবং এ মাইনাস বি দেয়া আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি আছে। বি ভেক্টর কোনটা হবে? তো দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে বি ভেক্টর পেয়ে যাব। তো বি ভেক্টর হবে গ। 94 এর অ্যান্সার হচ্ছে গ। 95 এ ডট বি কত? ডট গুণন খুবই সিম্পল, আমরা দুইটা ডট গুণন করে দিব 95, এটার অ্যান্সার হবে ঘ। তারপর দেখো 96-এ আস, এখানে আই জে কে তিনটা আয়তাকার ভেক্টর দেওয়া আছে। কে ক্রস জে ইকুয়াল হচ্ছে মাইনাস আই, মাইনাস আইয়ের সাথে আই গুণ করলে হচ্ছে শূন্য, ক্রস গুণন করলে ডট গুণন করলে শূন্য না, ডট গুণন করলে রেজাল্ট হবে -1। 96-এর অ্যান্সার হচ্ছে -1, এটা হবে না, ক্রস গুণন করলে শূন্য হইতো। 97 উক্ত ভেক্টরের তিনটি যদি একই ত্রিভুজের 3 বাহু একই ক্রমে নির্দেশ করে তাহলে মধ্যবর্তী কোণ কত? 3টা বাহু যেহেতু সমবাহু, সমবাহু হলে মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। 98 বলছে ভেক্টরদের লব্ধির মান কত? দুইটা ভেক্টর যোগ করব, যোগ করলে এখানে এদের যোগফল পাবো কত? 2 আর 1 3, আর এখানে 3, 3i প্লাস 3j, আর এখানে পাবো মাইনাস কে। তাহলে মান যখন বের করবো √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, অর্থাৎ √19। ওকে, 99 পি ও কিউ ভেক্টর এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কোনটা? লব্ধি ভেক্টর যেটা বের করছি আমরা একটু আগে, এর একক ভেক্টরটা আসলে সমান্তরাল একক ভেক্টর, মানে 3i প্লাস 3j, একটু আগে যেটা করলাম মাইনাস কে। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, অর্থাৎ ডিভাইডেড বাই এর মান √19, অর্থাৎ 3 ডিভাইড বাই যদি সাজা লিখে √19i প্লাস আবার 3 ডিভাইড বাই √19 যে মাইনাস 1 ডিভাইড বাই √19 কে। অ্যান্সার হচ্ছে খ। 100 বলা হচ্ছে কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাৎক্ষণিক বেগ কত? কোনো ভেক্টর যে ভেক্টর অবস্থান ভেক্টর, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয়, অন্তরীকরণ করা হয়, তাহলে বেগ পাওয়া যায়। তাহলে এটার জন্য কিন্তু আমাদের অন্তরীকরণ জানা লাগবে। কস থিটাকে অন্তরীকরণ করলে হয় -sin থিটা, অর্থাৎ এটা যে আমরা অন্তরীকরণ করব বেগ v ইকুয়াল টু হবে ডিডিটি অফ আর। যারা অন্তরীকরণের ফর্মুলা জানা নাই একটু দেখে নিতে হবে। তো এখানে কসকে অন্তরীকরণ করলে হবে মাইনাস, এবং সামনে হচ্ছে 5 আছে, তাহলে 5 -5 sin 5t প্লাস এখানে হবে 5 sin 5tকে অন্তরীকরণ করলে হবে cos 5t, এবং যেহেতু 5 আছে এক্সট্রা 5 সামনে আসবে, 5 cos 5t, এবং i ক্যাপ j ক্যাপ এদের সাথেই থাকবে, ব্র্যাকেট দিয়ে দিতে পারো অথবা সামনে পিছনে দিতে পারো i ক্যাপ, আর এখানে হচ্ছে j ক্যাপ। 100 নাম্বার, এটার অ্যান্সার হবে ক। 5 যদি আমরা কমন নিই তাহলে অ্যান্সার হচ্ছে ক। তারপর বলা হচ্ছে যে আর ভেক্টরের ক্ষেত্রটি হলো একটা ভেক্টর, যেহেতু এটা ভেক্টর রাশি তাহলে এর ডাইভারজেন্স যদি শূন্য হয়
ডাইভারজেন্স শূন্য হলে হচ্ছে সলিনয়েড। তাহলে এটা ডাইভারজেন্স বের করতে হবে, এবং এর যদি কার্ল যদি শূন্য হয় অঘূর্ণনশীল, এখানে দুইটাই শূন্য হবে, এখানে দুইটাই শূন্য হবে, কারণ এদের সহগ হচ্ছে টি। যখন আমি ডিডি এক্স করবো, ডিডি ওয়াই করবো, তখন শূন্য হবে। অ্যান্সার হচ্ছে 1 ও 2। 1 ও 2 হচ্ছে এটার অ্যান্সার। 102 নাম্বারে আসো। যদি এ ভেক্টর একটি ভেক্টর ক্ষেত্র হয়, এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, তাহলে যেটা হচ্ছে কার্ল করলে একটা ভেক্টর পাবো। ওই ভেক্টর রাশিকে যখন আমরা আবার ভেক্টর অপারেটরের সাথে ডট গুণন করব, অর্থাৎ ডাইভারজেন্স বের করব, একটা বড় অঙ্ক, বেশ বড় অঙ্ক হয়ে যায় আর কি। তো আবার ডাইভারজেন্স বের করতে হবে। এটার অ্যান্সার হচ্ছে 0। 0 কেন হয় এটা একটু শর্টকাট আইডিয়া থাকলে বের করা যাবে, কারণ এদের সাথে হচ্ছে ভেক্টর ফরম্যাটই দেয়া নাই আর কি। তো যাই হোক, পরের প্রশ্নে আসো। নিচের কোনটি কার্ল? আমরা জানি ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর রাশি ক্রস গুণন করলে কার্ল হয়। অ্যান্সার হচ্ছে গ। 104। কোনো বল ভেক্টরের কার্ল 0 হলে বল ভেক্টরটি কি হবে? কার্ল 0 মানে অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল। 105 দেয়া আছে ফাই এক্স ওয়াই জেড একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র, তা তাকে কি বলে? এটা যেহেতু স্কেলার ক্ষেত্র, স্কেলার রাশির হয় গ্রেডিয়েন্ট, তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। স্কেলার ক্ষেত্র এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। 106 ডাইভারজেন্স। এটা ডাইভারজেন্স বের করলে আমরা হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে এটা ডট গুণন করব। ভেক্টর অপারেটরের সাথে ডট গুণন করলে এখানে ওই যে এক্স স্কোয়ারকে করলে হবে 2x, তো অ্যান্সার হচ্ছে 2x। এটাকে করা যাবে না, কারণ ওয়াই এর সাপেক্ষে করবো, আর এখানে আছে জেড, আর এটা জেড এর সাপেক্ষে অন্তরণ করবো, এটা হবে এখানে আছে ওয়াই, তাই এই দুটো শূন্য হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে ক। 107 ভেক্টর ক্ষেত্র ভি অঘূর্ণনশীল হলে নিচের কোনটা সঠিক? কোনো কিছু অঘূর্ণনশীল হলে তার কার্ল 0 হয়, তাহলে এই যে ভেক্টর ক্ষেত্র, এটার সাথে ভেক্টর অপারেটর ক্রস গুণন করতেছি, তার মানে কার্ল, এটা হবে কার্ল হবে 0। 108 দেখো, এইখানে একটা ভেক্টর দেওয়া আছে, সলিনয়েড হবে কখন? আমরা জানি ডাইভারজেন্স 0 হলে সলিনয়েড হয়। এটা ডাইভারজেন্স বের করব, ডাইভারজেন্স বের করে শর্ত মধ্যে 0 ধরবো। অ্যান্সার হবে -4। অ্যান্সার হবে -4। ওকে, তারপর দেখো 109 বলা হচ্ছে এ ভেক্টরটা অঘূর্ণনশীল। যেহেতু কার্ল বের করে দেখবো আমরা, কার্ল 0 হলে অঘূর্ণনশীল, এবং অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল। অ্যান্সার হচ্ছে 1 ও 2। এটা আসলে 0ই হবে। বেশ বড় অঙ্ক, কার্ল বের করতে হবে, কার্ল বের করলে 0 আসবে। কোনো ভেক্টরের কার্ল 0 হলে ভেক্টরটা কি হয়? ভেক্টরটা হয় সংরক্ষণশীল হয় এবং অঘূর্ণনশীল হয়। অ্যান্সার হচ্ছে 2 এবং 3। তো এই ছিল বোর্ডে আসা সমস্ত প্রশ্ন। আল্লাহ হাফেজ।